বন্ধুরা, তোমরা যারা ডব্লিউবিপি এবং কেপি কনস্টেবল 2024 এই এক্সামটাকে টার্গেটে নিয়ে আছো এবং তোমরা অনেকেই আমার সঙ্গে জুড়ে আছো। এবার তোমাদের একটা ডিমান্ড ছিল যে দাদা, আমরা কিন্তু ম্যাথে বেশ দুর্বল, এবার আমাদের এই দুর্বলতাকে ভেঙে আমাদেরকে শক্ত করে দাও। এবার দেখো, আমি তোমাদের কথা বলি, তোমরা কিন্তু মোটে কালে ভয় পেও না। আমি একটা কথা বলি, আমি যে 60 দিনের টার্গেট নিয়েছি, এই 60 দিনের সম্পূর্ণ সিলেবাসটাকে আমরা গুছিয়ে শেষ করে দেবো। অনেকেই বলছো দাদা, এই চ্যাপ্টার হয়নি, ওই চ্যাপ্টারটা হয়নি, এটা হয়নি, সেটা হয়নি। তুমি তুমি এই কটা দিন আমার সঙ্গে জুড়ে থাকো, মানছি আমি তোমাদের মাঝে বেশ কিছুদিন আমি কোনো ক্লাস আনতে পারিনি, ঠিক আছে, কিন্তু এক্সামটাও তো আমরা পিছিয়ে পিছিয়ে গেছে, একটু সময় তোমরা পেয়ে যাচ্ছি। সেই জন্যই আমি আর কি কি বলবো, মানে সমস্যাটা ছিল বলে আমি কিন্তু আর এদিকে তোমাদের কোনো ক্লাস করাইনি। অসুবিধা নেই, দেখো আমি তবুও টেলিগ্রামে তোমাদের বেশ কিছু পিডিএফ আমরা, দেখো 13 থেকে 12টা পর্যন্ত ক্লাস আমি কিন্তু ইউটিউবে করিয়েছি, বা 13 থেকে 18টা পর্যন্ত ক্লাস আমি টেলিগ্রামে দিয়ে দিয়েছি, সেগুলো তুমি সেখান থেকে করে নেবা। 19 নাম্বার থেকে আমরা আবার ক্লাস কিন্তু ইউটিউবে চালু করব, ঠিক আছে। এবার দেখো, এবার এই সিরিজে তোমাদের ম্যাথের জন্য আমি 100টা ম্যাথ শর্ট ট্রিক্স তৈরি করেছি, যেখানে মানে যে টাইপের প্রশ্নগুলো তোমাদের এই ডব্লিউবিপি কেপি কনস্টেবল এক্সামে হয়ে থাকে, মানে এই পুলিশ এক্সামে যে টাইপের প্রশ্নগুলো হয়ে থাকে, সেই টাইপের প্রশ্নগুলো মিলিয়ে মোট 100টা প্রশ্ন আমি শর্টকাটে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এবার দেখো, আমি তোমাদের বলে দিই, এবার এই 100টা প্রশ্ন এই একটা ভিডিওতে দেওয়া কিন্তু আমার সম্ভব নয়। ইচ্ছা থাকলেও আমি পারবো না, উপায় নেই। কেন বস, আমি তোমাকে বলি শোনো। কারণ দেখো, এই 100টা ম্যাথ যদি আমি তোমাকে একটা ভিডিওতে দিতে চাই, যে আমি তোমাদের বলেছিলাম না ম্যাথ ম্যারাথন দেবো, তাহলে একটা ভিডিওতে দিতে গেলে কিন্তু আমি আমি পারলেও আমার মানে সেট আপটা পারবে না। কারণ আমি তোমাদেরকে পরিষ্কার কথা যেটা বলি, দেখো আমি তোমাদেরকে ফোনের মাধ্যমে ক্লাসগুলো করিয়ে থাকি। এবার সে ফোনটা দাঁড়িয়ে যাবে যদি একটা বড় ভিডিও করতে 2 ঘন্টা 3 ঘন্টার হয়ে যাবে 100টা প্রশ্নের ম্যাথ এইভাবে করাতে গেলে। সেই জন্য আমি তোমাদেরকে পার্ট পার্ট করে 25টা করে, ঠিক আছে, 4 দিনের মধ্যে 100টা ম্যাথের শর্ট ট্রিক্স দেখিয়ে দেবো। তারপরে দেখো, আমরা কিন্তু ম্যাথের ক্লাসটাও এই যে ফুল যে ক্লাসগুলো আমরা ডে বাই ডে যে ক্লাস করছি, তার মধ্যে তো ম্যাথ জিআই জিকে পাচ্ছই। এবার দেখো, ম্যাথে অনেকে দুর্বল, সেই জন্য আমি পরিমিতি, ত্রিকোণমিতি, এই সমস্ত টপিকগুলো তোমাদের অনেকেরই ভয় লাগে, এই টপিকগুলো কিন্তু আমি ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তা আজকের এই ভিডিওতে তুমি 25টা ম্যাথের শর্ট ট্রিক্স পাবে, যেগুলো একটু দেখে নাও। আর আর মন খারাপ করো না, আমি তোমাদের বলি শোনো, এখন থেকে তুমি ক্লাসগুলো পাবে, সেগুলো ক্লাসগুলো করে নাও, ঠিক আছে। প্রতিদিন নিয়মিত ক্লাসগুলো করে নিবা। আর একটা কথা বলি, অনেকে হয়তো ভাবছো দাদা, তুমি এই যে 13 থেকে 18টা ক্লাস ইউটিউবে বাদ দিয়ে দিলা, এবারে সেই ক্লাসগুলো কি করব, আমরা কোথা থেকে পাবো? যারা ইউটিউবে আমার সঙ্গে জুড়ে আছো, তোমাদের কথা বলি, দেখো বাস একটু কষ্ট করে হলেও আমাদের টেলিগ্রামে তোমাকে জুড়ে নিতে হবে। আর যদি তুমি মনে করো দাদা, তুমি স্বার্থপরের মতো কাজ করেছো, তুমি তোমার স্বার্থ দেখেছো বলেই তুমি 18 থেকে এই যে ক্লাসগুলো তুমি ইউটিউবে দাওনি, যদি তাই মনে করো তাহলে তাই মনে করো, পরিষ্কার কথা। কেননা দেখো, আমাদের তুমি তো বুঝতেই পারছো, দেখো আমি একটা কথা বলি, এত টাকা এদিক ওদিক তুমি কত জায়গায় নানান জায়গায় খরচ করে ফেলো, সেখানে মাত্র 199 মানে 200 টাকা রেখেছি আমাদের টেলিগ্রামে যুক্ত হওয়ার জন্য। সেই তুমি 200 টাকা দিয়ে কি তুমি আমাদের টেলিগ্রামে যুক্ত হতে পারবা না? অবশ্যই হতে পারবা, তুমি চেষ্টা করলে কিন্তু সব পারো। দেখো, তুমি যদি মনে করো যে হ্যাঁ দাদা, তোমার কন্টেন্টের উপরে আমার একটা বুঝতে পারছি যে হ্যাঁ এগুলো করলে পরে হবে, তাহলে আমার সঙ্গে জুড়ে যাও। আর না হলে পরে তুমি কি বলবো, তোমার মতো তুমি দেখে নিতে পারো। চলো, তা আজকে আমরা 100টা ম্যাথের মধ্যে 25টা আলোচনা করবো। আর একটা কথা বলে নিই, দেখো অনেকেই আমাকে বারবার শুধু মানে ইউটিউবের আর কি ভিডিওর কমেন্টে কমেন্ট করো যে দাদা তোমার নাম্বারটা পাচ্ছি না। নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি, দেখো 6296053459, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বার, যা খুশি তুমি আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো হোয়াটসঅ্যাপ অথবা ফোন নাম্বারে ফোন করে। আচ্ছা, টাইপ 1-এ দেখে নাও, যদি এই টাইপের প্রশ্ন তোমার চোখের সামনে চলে আসে, তুমি কি করে খুব তাড়াতাড়ি সমাধান করবে? যদি দেখো যে রুটের মধ্যে কোনো একটা সংখ্যা, সেটা প্লাস হতে 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 ইনফিনিটি পর্যন্ত চলেছে, আর এর মান বার করতে বলেছে, সঙ্গে সঙ্গে কি করবে দেখো, যে সংখ্যাটা রয়েছে সেই সংখ্যাটাকে কাছাকাছি দুটি সংখ্যায় ভাঙবে, যেন তাদের মানে এমন দুটি সংখ্যায় ভাঙবে যেন তাদের গুণফলটা এইটা হয়, মানে যে সংখ্যা রয়েছে সেটা হয়, আর বিয়োগফল যেন 1 হয়। তুমি সঙ্গে সঙ্গে বলবে তার 3 গুণ 2, 3 দুগুণী, গুণ করলে 6 আসে, আর এদের বিয়োগফল 1। এখানে কি চিহ্ন? যোগ চিহ্ন রয়েছে, যোগ চিহ্ন রয়েছে, তাই বড় সংখ্যাটা উত্তর নেবে, এখানে 3 হয়ে যাবে এই প্রশ্নটা সঠিক উত্তর। ঠিক একই রকম দেখো, একই রকম রয়েছে যে রুটের মধ্যে একটা সংখ্যা কি ইনফিনিটি পর্যন্ত এমন চলেছে, আর যে চিহ্নটা রয়েছে সেটা হচ্ছে বিয়োগ চিহ্ন। বিয়োগ চিহ্ন থাকলে কি করবা, সেই সংখ্যাটাকে কাছাকাছি দুটো সংখ্যায় ভাঙো, যেমন 4 গুণ 3, 3 4 12, তাই না? এদের গুণফল হচ্ছে 12 চলে আসছে, আর বিয়োগফল 1। তাহলে তুমি কি করবা, যেহেতু বিয়োগ চিহ্ন রয়েছে তাই ছোটটা উত্তর নিবা, 3 এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে। বেশ ভালো কথা। এবার দেখো, যদি এমন প্রশ্ন চলে আসে যে ঠিক আছে, সংখ্যাটা তো যোগচিহ্ন রয়েছে, ইনফিনিটি পর্যন্ত চলেছে, আর মান বার করতে বলেছে, কিন্তু দাদা এই যে সংখ্যাটা রয়েছে সেই সংখ্যাটাকে তো আমরা কাছাকাছি দুটো সংখ্যায় ভাঙতে পারছি না, যে তাদের বিয়োগফল 1 হবে। তখন কি করবা দেখো, এর একটা সূত্র আছে, সেটা আমি বলে দিচ্ছি, মাথায় একবার যে সংখ্যা রয়েছে তার 4 গুণের সাথে 1 যোগ করবা, করে রুট করে দেবা। দেখো 3 4 12 আর 13, রুট 13,
প্লাস 1 করে বাই 2, বোঝা গেল বিষয়টা। আর যদি এখানে ধরো মাইনাস থাকতো তাহলে সেক্ষেত্রে একই রকম, শুধু এই জায়গাটা চিহ্নটা পরিবর্তন করবা শুধু। যদি মাইনাস এখানে √3 মাইনাস √3 মাইনাস √3 থাকতো তাহলে কি করবা, দেখো 3 4 12 আর একে 13, √13 মাইনাস 1 বাই 2 করতে। এটার একটা সূত্র আছে, সূত্রটা আমি একটু ছোট্ট করে বলে দিচ্ছি। দেখো মাথায় 4a হচ্ছে +1, এটা রুটের মধ্যে +1/2, যদি এখানে প্লাস থাকে সেক্ষেত্রে এটা, আর মাইনাসের ক্ষেত্রে জাস্ট এখানে চিহ্নটা বদলে যাবে, মাইনাস হবে। বোঝা গেল? এইটাই হচ্ছে তোমার একটা সূত্র আছে, এটা মাথায় রাখতে পারো। এবার দেখো বেশ ভালো কথা যে রুটের মধ্যে একটা সংখ্যা রয়েছে কিন্তু সেটা গুণ সম্পর্ক রয়েছে, না যোগ না বিয়োগ, গুণ সম্পর্ক রয়েছে আর ইনফিনিটি পর্যন্ত চলেছে, তাহলে এর মান বার করতে হবে। সঙ্গে সঙ্গে কী করবা, যে সংখ্যা রয়েছে সেটাই উত্তর করবা, 17ই উত্তর হয়ে যাবে। বোঝা গেল? এবার দেখো এই ঠিক একই রকম গুণ সম্পর্ক রয়েছে কিন্তু দাদা সমস্যাটা কি, এটা ইনফিনিটি পর্যন্ত চলেনি, একটি নির্দিষ্ট বার পর্যন্ত গিয়ে সেটা থেমে গেছে। তাহলে কি করবা, যে সংখ্যাটা রয়েছে সেটা নিবা। 1 মিনিট দেখো আমি একটু মুছে দেওয়ার চেষ্টা করছি এখানে। দেখো যে সংখ্যাটা রয়েছে সেটা নিবা, নেওয়ার পরে যে এই যে যতগুলো রুট রয়েছে এক একটা 2 মনে করবা, এক একটা রুট 2, তাহলে গুণ করো। দেখো গুণ আছে তাই গুণ সম্পর্কে রয়েছে তাই গুণ করবা। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, এই পাওয়ারে দাগ দিবা, যেটা পেয়েছো সেটা নিচে লিখবা 16 আর তার থেকে 1 কম উপরে লিখবা, উত্তর চলে আসবে। 5 টু দি পাওয়ার, মাথায় বেসের 5টা হচ্ছে বেস আর এর পাওয়ারে রয়েছে 15/16। বোঝা গেল উত্তর? এবার দেখো এই টাইপের প্রশ্ন চলে আসে, সঙ্গে সঙ্গে ডান দিক থেকে করতে করতে বাদিকে চলে যাবা। দেখো √9 মানে 9-এর বর্গমূল করলে হয় 3, 3 এর সঙ্গে যোগ করলে 64, 64 মানে 8, 8 এর সঙ্গে জুড়লে পরে হচ্ছে 25, 25 মানে 25-এর বর্গমূল করলে হয় 5, 5 এর সঙ্গে জুড়লে নয়, এখানে বিয়োগ চিহ্ন আছে, 5 বাদ দিলে 100, 100-এর বর্গমূল করলে 10, 10 তুমি যদি এখান থেকে বিয়োগ করো 1, √1 মানে একই হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? চলো 2 নাম্বার টাইপে দেখো যে এরকম টাইপের প্রশ্ন কিন্তু আমরা পরীক্ষায় দেখতে পাই। এবারে এই প্রশ্নগুলো তুমি কি করে খুব সহজে কয়েক সেকেন্ডের মধ্যে অ্যান্সার করবে, ভালো করে শুনে নাও। দেখো এই টাইপের প্রশ্ন চোখে দেখা মাত্রই তুমি কি করবা, এই যে গুণ চিহ্নর পরে যে কটা 9 রয়েছে সে কটা 9 তুমি বসাবে। এবার পূর্ণ অবস্থায় যে কটা 9 তুমি দেখতে পাচ্ছ, এই পূর্ণ অবস্থায় যে কটা 9 রয়েছে সে কটা শূন্য বসাবে। 3টে 9 ছিল তাই 3টে শূন্য বসানোর পরেই যে ভগ্নাংশটা বাকি রয়ে গেছে, এবারে যে ভগ্নাংশের লব আর হর এদের পার্থক্য খুঁজে বার করো। দেখো 95 আর 99-এর পার্থক্য কত, তুমি বলবা দাদা 4-এর পার্থক্য, সেই 4টা শুধু এখান থেকে বাদ দিয়ে দাও, সঠিক উত্তর চলে আসবে। দেখো এখানে 6 হচ্ছে, এখানে 1 এসে হচ্ছে 9, এখানে 1 এসে হচ্ছে 9, এখানে 1 আসলে পরে 8 আর এদিকে 9, এই হয়ে গেল আমাদের সঠিক উত্তর। এবার এই প্রশ্নটা একটু ঘুরিয়ে এইভাবে দিল, কি করবা, এটা তো আরো সোজা, এটা তো দেখো কি করবা, গুণ চিহ্নের পরে যে কটা 9 সে কটা 9 হবে, আর পূর্ণ অবস্থায় যে কটা 9 সে কটা শূন্য, ব্যাস খতম, অ্যান্সার এটাই। কারণ এখানে আমাদের পার্থক্য করার কোনো প্রয়োজন হবে না, এখানে দেখো যোগ অবস্থায় কিছু রয়েছে, এবার সেটা উঠে যাবে, ঠিক আছে, তুমি এমনি সমাধান করে দেখো, দেখো সেইটাই হবে। মানে পরীক্ষক কিন্তু প্রশ্ন এইভাবেই দেয়, মনে করে যে কতটা ছেলেপেলে মনে করে যে কতটা কঠিন হবে, কিন্তু কিচ্ছু না, জাস্ট এরকম টাইপের যদি সামনে কিছু ভগ্নাংশে যোগ দিয়ে এভাবে দেয়, তুমি সঙ্গে সঙ্গে কি করবা, গুণের পরে যে কটা 9 সে কটা 9, পূর্ণ অবস্থায় যে কটা 9 থাকবে সে কটা 9, 9-এর জায়গায় সে কটা শূন্য বসিয়ে দেবে, ব্যাস অ্যান্সার চলে আসবে। বুঝতে পারলে? চলো পরবর্তী টাইপে দেখে নিই। টাইপ নাম্বার 3, দেখো এই টাইপের প্রশ্ন কিন্তু বাস পরীক্ষা আসে, কি করে খুব সহজে তুমি সমাধান করবে। দেখবে এখানে পূর্ণ অবস্থায় যে সংখ্যাটা রয়েছে সেটাই কিন্তু বারবার সবগুলোর মধ্যেই রয়েছে। এবার যেটা রয়েছে পূর্ণ অবস্থায় সেটা তুমি নাও, নিয়ে দেখবা যে কতবার সেটা বসেছে, 1 বার 2 বার 3 বার 4 বার বসেছে, তাই 4 দিয়ে এটা গুণ করলে এইটুকু হয়ে গেল, পূর্ণ সংখ্যার কাজগুলো তোমার হয়ে গেল। এবার যোগ চিহ্ন দাও, যোগ চিহ্ন দিয়ে দেখবা যে ভগ্নাংশের লব আর হর, দেখো হর কিন্তু সবারই সেম রয়েছে 11, বসিয়ে দিলে এবার লবগুলো যখনই হর সবার একই থাকে তখন লবগুলো সব জুড়ে দিতে হয়। তাহলে এখানে তুমি বলো 5 আর 3 8 আর 2 10 আর 1 11, 11/11 মানে 1, জাস্ট এটা গুণ করে তার সঙ্গে 1 জুড়ে দেবা, তাহলে সঠিক উত্তর চলে আসবে। তুমি বলবা দাদা এখানে হচ্ছে 4 × 16 আর 17 7, হাতে 1 থাকলো, 4 × 16 আর 17, 177 হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর। তাহলে বলো এই অঙ্কটাকে তুমি খুব সহজে মানে তাড়াতাড়ি করতে পারবা না? অবশ্যই পারবা। দেখতে পাচ্ছ 99 রয়েছে, কটা রয়েছে, 1 2 3 4টে রয়েছে, তাই 4 দিয়ে গুণ করব, যোগ দিয়ে নিচে যেটা রয়েছে সেটা তো বসালাম, বসানোর পরে উপরেগুলো সব যোগ, তুমি যদি যোগ করো দেখো 4 4 8 আর 2 10, 10/5 মানে এখানে 2 হচ্ছে, জাস্ট এটা গুণ করে তার সঙ্গে 2 যোগ করে দেবা। দেখো এটা যদি তুমি গুণ করো সঙ্গে সঙ্গে তুমি বলবা দেখো 4 নং 36 গুণের, আমি বলে দিচ্ছি দেখো 36, এবার যে কটা 9 তোমার এখানে হচ্ছে পড়ে রয়েছে সেটা মাঝখানে ভরে দিবা, দিয়ে 2 যোগ করলে এখানে জাস্ট 8 হয়ে যাবে, সঠিক উত্তর 398। কী করে হলো দেখো, এই বিষয়টা আমি একটু বলে দিই, যখনই কোনো 2টো 9 বা 3টে 9 বা যে কটা 9 বলুন না, তার সঙ্গে যে কোনো সংখ্যা যখনই গুণ করতে হয়, যে কোনো একটা 9-এর সঙ্গে সেটা গুণ করবা, গুণ করে ফাঁকা করে লিখবা, যেমন 7 নং 63 6 3 ফাঁকা করে লিখলে যে কটা 9 পড়ে থাকবে সে কটা 9 মাঝখানে বসিয়ে দেবা, সঠিক উত্তর হয়ে যাবে।
বোঝা গেল, 3টে 9 পড়েছিল, তাই এটা হয়ে যাচ্ছে এদের গুণফল। এই ছোটো ছোটো মানে সহজ বিষয়গুলো তোমাকে জানতে হবে, কিন্তু পরীক্ষায় এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে, বুঝতে পারলে? সেই জন্য এই সহজ বিষয়গুলো মাথায় রাখবে। চলো টাইপ নাম্বার 4টা দেখো, যে এই টাইপের প্রশ্ন যদি তুমি পরীক্ষার সময় পাও তাহলে কি করে খুব দ্রুত তুমি সমাধান করবে। সবার প্রথমে প্রথম ব্র্যাকেটের কাজটা আগে করবে। যদি এইটুকু তুমি সমাধান করো, বলবা 3 অক্ষে 3, 3-এর থেকে 1 গেলে 2/3 হচ্ছে। আর একদম সবার লাস্টে চলে যাও, যে লাস্টের ব্র্যাকেটের কাজটা করো আগে। দেখো 50 অক্ষে এটা কাজ না করলেও হয়, তবু আমি বলছি যে 50 অক্ষে 50 থেকে 1 গেলে 49/50। এবার উত্তরটা তুমি কিভাবে বার করে, ভালো করে শোনো। কি চিহ্ন আছে? চিহ্নগুলো কি চিহ্ন? মাইনাস চিহ্ন, মানে বিয়োগ চিহ্ন। বিয়োগ চিহ্ন যদি থাকে ভগ্নাংশের দাগ দেবে, দেওয়ার পরে প্রথম ভগ্নাংশের লব নেবে। লব মানে ওপরেরটা কিন্তু, ঠিক আছে? বিয়োগ চিহ্ন আছে তাই প্রথম ভগ্নাংশের লব নেব। লব ওপরে আছে তাই ওপরেই বসবে। আর শেষের ভগ্নাংশের হর নেব। হর তো নিচে থাকে তাই নিচেই বসবে। হর কত? 50/50। দেখো শেষেরটা কিন্তু বার না করলে হতো, তুমি সঙ্গে সঙ্গে বলতে যে শেষেরটার হর হচ্ছে 50, ব্যাস, এটা কাটাকাটি করলেই সঠিক উত্তর চলে আসবে। 1/25 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। একই সেম টাইপের প্রশ্ন যদি চিহ্নটা প্লাস চিহ্ন চলে আসে, সঙ্গে সঙ্গে কি করবা, যে প্রথম যে এটুকু ক্যালকুলেশন করে যে লব আর হর বেরোবে, সে এইটার মধ্যে তুমি আগে হরটা নেবে। দেখো এর মধ্যে এটা ক্যালকুলেশন আমি করলাম না, কারণ হর তো আমরা দেখেই বুঝতে পারছি এখানে 5 রয়েছে, 5 বসিয়ে দেবো। আর এই যে শেষেরটার কাজ করব, কাজ করে এটার লব নেব। লব দেখো ক্যালকুলেশন না করে তুমি বলতে পারবা যে 29 অক্ষে 29 আর 30, তাহলে 30 হচ্ছে লব। এইটাকে তুমি একটু ছোট্ট করে কাটলে পরে সঠিক উত্তর হয়ে যাচ্ছে 6, এখানে সঠিক উত্তর। বুঝতে পারলে বিষয়টা? চল তা টাইপ নাম্বার 5টা দেখো, যে এই টাইপের প্রশ্ন কি করে খুব দ্রুত তুমি সমাধান করবে। দেখো এই প্রশ্ন দেখা মাত্রই তোমার চোখটা চলে যাবে একদম শেষের দিকে, শেষের ভগ্নাংশের দিকে। আর এই ভগ্নাংশটাকে তুমি কিভাবে তুলবে, দেখো এই যে 11 গুণ 12, সবার শেষে কি রয়েছে? 12 রয়েছে না? এই 1/12 এইভাবে এটাকে তুলবে, এই ভগ্নাংশটাকে 1/12। আর জাস্ট এটাকে 1-এর থেকে বাদ দিবা, সঠিক উত্তর চলে আসবে। সঙ্গে সঙ্গে বলবা যে 12 অক্ষে 12, 12 থেকে 1 গেলে 11, 11/12 হয়ে যাচ্ছে সঠিক উত্তর। এবার দেখো এই প্রশ্নটা, এই একই টাইপের প্রশ্ন কিন্তু ঘুরিয়ে দিতে পারে। বলো এইটার এটা কি আলাদা? মোটেও না। তুমি এটাকে কিন্তু এইভাবে লিখতে পারতে 1/1 ইন্টু 2, এটাকে লিখতে পারতে 1/2 ইন্টু 3, পারতে কি না বলো? এটাকেও লিখতে পারতে 1/3 ইন্টু 4। এইভাবে যেতে যেতে তুমি বলবা এটা 1/8 ইন্টু 9। তাহলে ভগ্নাংশ কিভাবে তুলবে? 1/9 তুলবে, জাস্ট সেটা 1-এর থেকে বাদ দিবা, সঙ্গে সঙ্গে উত্তর চলে আসবে 8/9। বুঝতে পারলে? চলো 6 নাম্বার টাইপটা দেখো, যে এরকম টাইপের প্রশ্ন বলে দিল যে 1 গুণ 2 গুণ 3 গুণ এভাবে গুণ হতে হতে 9 গুণ 10 গুণ পর্যন্ত গিয়েছে। তা বললো এই সংখ্যাগুলো গুণের শেষে কতগুলো শূন্য আসবে, কি করে তুমি খুব সহজে বার করবা। দেখবা কত পর্যন্ত গিয়েছে, এখানে 10 পর্যন্ত গিয়েছে। শেষের যে সংখ্যাটা সেটাকে তোলো, 10টাকে তুলে এবার এই 10টাকে 5 দিয়ে ভাঙাবে। কতক্ষণ ভাঙাবে? যতক্ষণ না 5-এর থেকে ছোট আসছে ততক্ষণ পর্যন্ত ভাঙাবে, মানে ভাগফলটা দেখো। 5 দিয়ে তুমি যদি 10কে ভাঙাও 2 হয়, ভাগফল কত? 2 হচ্ছে। এবার দেখো 2 কিন্তু 5-এর থেকে ছোট, এই 2 হয়ে যাবে উত্তর। 10টাকে কিন্তু ধরবে না, নিচে 10-এর নিচে যা থাকবে সেগুলো হবে, সেগুলোর যোগফল উত্তর হবে। অনেক হয়তো বিষয়টা বুঝলে না, চলো আমি আরেকটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে? দেখো যদি এখানে 10 না দিয়ে ধরো বললো 40, ঠিক আছে? তাহলে তুমি কি করতে? 40 পর্যন্ত গিয়েছে, তাহলে তুমি 40 শেষেরটা থেকে, মানে শেষের সংখ্যাটাকে তোলার পরে 5 দিয়ে ভাঙাবে। দেখো 5 আর 40, এই 8 কিন্তু 5-এর থেকে বড়, তাহলে আবার ভাঙাতে হবে। 5 দিয়ে ভাঙালে 5, দেখো 5 দুগুণে 10 হয়, বেশি হচ্ছে, তাহলে 1 ঘর যাবে, 5 অক্ষে 5। তাহলে এই 40টাকে তো আমরা ভাঙাচ্ছিলাম, 40 বাদে যেগুলো রয়েছে সেগুলোই হচ্ছে, মানে সেগুলোর যোগফলটাই সঠিক উত্তর হবে, যে 8 আর 1-এ 9, 9টি শূন্য হবে। 1 থেকে 2, 1 গুণ 2 গুণ, এইভাবে করতে করতে যদি 40 পর্যন্ত আমরা গুণ করি, তাহলে গুণফলের শেষে 9টি শূন্য আসবে। বিষয়টা বোঝা গেল? এবার প্রশ্নটা এরকম ঘুরিয়ে দিতে পারে, বলো 10 গুণ 20 গুণ 30 গুণ 40 গুণ এভাবে 100 পর্যন্ত সংখ্যাগুলো গুণের শেষে কতগুলো শূন্য আসবে। তুমি সঙ্গে সঙ্গে বলছো দাদা এইগুলোকে 1 গুণ 2 গুণ 3 গুণে এইভাবে আনার চেষ্টা করবা, তাহলে তুমি সঙ্গে সঙ্গে বলবা দাদা এখানে 10 তো কমন রয়েছে সবার মধ্যে। 10 কমন নিলে সেই একই রকম চলে আসছে, 1 গুণ 2 গুণ 3 গুণ। দেখো অনেক সময় 10ও কমন যেতে পারে, অনেক সময় 5ও কমন যেতে পারে। যদি এরকম থাকতো 5 গুণ 10 গুণ 15 গুণ, তাহলে 5 কমন নিতে, যেটা কমন যাবে সেটা কমন নেবে, নিয়ে রাখলে এবার রাখার পরে দেখবা শেষেটা কত আসছে? 10 আসছে তো। এবারে 10টাকে তুমি ভাঙাবা, দেখো 10টাকে যদি 5 দিয়ে ভাঙাও, 5 দুগুণি 10, 2 5-এর থেকে ছোট, মানে এখানে দুটো হচ্ছে আর এখানে 10টা, যেটা কমন ছিল সেটা তো হবেই। 10টা দুটো 12টা, টোটালে 10 গুণ 20 গুণ করে 100 গুণ পর্যন্ত করলে 12টি গুণফলের শেষে 12টি শূন্য আসবে। বিষয়টা বুঝতে পারলে? টাইপ 7টা দেখো, যে এরকম টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে। বলে দিল যে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস এইভাবে একটা নির্দিষ্ট সংখ্যা পর্যন্ত তোমার সেই সংখ্যাগুলোর যোগফল কত। এখানে বলছে যে 50 পর্যন্ত, তাই 50 পর্যন্ত সংখ্যাগুলির যোগফল কী হবে? সঙ্গে সঙ্গে কী করবা? যত পর্যন্ত গিয়েছে সেই সংখ্যাটাকে তোলো,
50 পর্যন্ত গিয়েছে, তাই 50কে তুললে এবং তার সাথে কি করবা, গুণ দিয়ে তার পরের সংখ্যা বসিয়ে 2 দিয়ে ভাগ করে দেবা। কি বললাম, যত পর্যন্ত যাবে সেই সংখ্যাটা লিখে তার সাথে গুণ দিয়ে তার পরের সংখ্যাটা বসিয়ে 2 দিয়ে ভাগ। দেখো 2 দিয়ে যদি তুমি এটাকে কাটো, 25 দুগুণী হয় 50, তাহলে 25 আর 51 যদি তুমি গুণ করো, দেখো 51কে 50 আর 1 ধরে নিবা, তাহলে 50 আর 1 ধরলে 5 25 সঙ্গে 125 মানে 1225, 1250 আর একটা 25, 1250 আর একটা 25 মানে 1275 হয়ে যাবে এখানে সঠিক উত্তর। বোঝা গেল? এইভাবে কিন্তু গুণটা মানে করে নিবা। দেখো ঠিক একই রকম বললো যে 1 প্লাস 3 প্লাস 5 প্লাস এইভাবে 27 প্লাস 29 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলির যোগফল। কি বলেছে, বলেছে এখানে যে বিজোড় সংখ্যাগুলির যোগফল কত হবে। তুমি আগে এখানে খুঁজে বার করবা যে এর মধ্যে কতগুলো বিজোড় সংখ্যা রয়েছে। কি করে বুঝবা, এখানে 29 পর্যন্ত গিয়েছে, তাহলে তুমি এর অর্ধেক করো। দেখো 29 তো একটা বিজোড় সংখ্যা, এর সঙ্গে সবসময় যদি বিজোড় পর্যন্ত দেওয়া থাকে শেষেরটা 1 জুড়ে নিবা, তাহলে 29 30, 30-এর অর্ধেক করো 15, অর্থাৎ এখানে 15টি বিজোড় সংখ্যা রয়েছে। এবার কি করবা, জাস্ট এর স্কোয়ার করে দিবা, ব্যাস আর কিছু না। 15 15 225, এখানে সঠিক উত্তর হয়ে যাবে যে এই সংখ্যাগুলোর যোগফল করলে তোমার 225 আসবে। চলো দেখো এরকম টাইপের প্রশ্ন যে 1 প্লাস 4 প্লাস 6 প্লাস এইভাবে 100 পর্যন্ত জোড় সংখ্যাগুলির যোগফল কত। কি বলেছে, জোড় সংখ্যার যোগফল বললে পরে তুমি দেখবা এর মধ্যে কতগুলো জোড় সংখ্যা রয়েছে। 100 পর্যন্ত গিয়েছে, অর্ধেক করে দাও, 50টি জোড় সংখ্যা পাবা। আর কি করবা, যে সংখ্যাটা মানে যতগুলো জোড় সংখ্যা পেয়েছো ঠিক তার সঙ্গে তার পরের সংখ্যাটা গুণ করবা, সঠিক উত্তর চলে আসবে। দেখো 50 আর 51 তুমি যদি গুণ করো, দেখো এখানে 50ই ধরো, 50 50 কত 2500, 2500 তার সঙ্গে তোমার হচ্ছে 2500 সঙ্গে একটা 50 বেশি, 51টা 50-এর মধ্যে 50টা 50 গুণ করলে এটা হলো, আর একটা 50 মানে এর সঙ্গে আর একটা 50 জুড়ে দিলে তুমি সঙ্গে সঙ্গে বলবা 2550 আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? টাইপ 8টা দেখে নাও যে এরকম টাইপের প্রশ্ন যে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার এইভাবে একটা নির্দিষ্ট সংখ্যা পর্যন্ত বর্গ হতে হতে চলেছে। তা বললো যে এই পর্যন্ত পূর্ণ বর্গ সংখ্যাগুলির যোগফল কি হবে। কি করবা, দেখো দেখো তুমি সাপোজ এখানে ধরো যে এটা কি কিরকম যাচ্ছে যে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস এইভাবে যাচ্ছে। যদি এই বর্গটা স্কোয়ার যদি না থাকতো তাহলে আমরা কি করতাম, শেষের যে সংখ্যাটা রয়েছে তার সঙ্গে তার পরের সংখ্যাটা গুণ করে 2 দিয়ে ভাগ করে দিতাম, তাই তো? তুমি সেইটাই করবে। দেখো এটা কাটাকাটি করলে এখানে হচ্ছে 13, তাহলে 13 25 গুণ করলে কি হচ্ছে, তুমি বলবা দাদা 13 25 হচ্ছে 13 মানে 10 আর 3, তার মানে 25 10-কে 250, আর 3 25 75, 250 আর 75 হচ্ছে 325। এইটুকু পেয়ে গেলাম। এবার জাস্ট এর সঙ্গে একটু ছোট্ট কিছু কাজ করতে হবে। কি গুণ করতে হবে, দেখো যে সংখ্যা রয়েছে যত পর্যন্ত গিয়েছে এই বর্গের জন্য তুমি কি করবে, দেখো যত পর্যন্ত গিয়েছে তার দ্বিগুণের থেকে 1 বেশি নিয়ে 3 দিয়ে ভাগ করে দাও। দেখো এর দ্বিগুণ কত, 50, 25 দুগুণী 50, 50 আর 1-এ 51, তার মানে 51কে তুমি 3 দিয়ে ভাগ করবা, 3 17 51 মানে 17 হচ্ছে। 17 দিয়ে এইটুকু গুণ করলে সঠিক উত্তর চলে আসবে। কি বললাম, দেখো আর একবার ভালো করে বলছি, শুনে নাও। যদি এখানে বর্গ না থাকতো, যদি 1 প্লাস 2 প্লাস 3 প্লাস এভাবে 25 পর্যন্ত পূর্ণ যদি বলতো যে 25 পর্যন্ত সংখ্যাগুলির যোগফল কত, সেক্ষেত্রে আমরা কি করতাম, 25 ইন্টু তার পরের সংখ্যা বাই 2, সেটা করে নেবে। করে নেওয়ার পরে সেটা যা বেরোলো তার সঙ্গে একটু গুণ করতে হবে। কি গুণ করবা, যত পর্যন্ত সংখ্যা গিয়েছে তার দ্বিগুণ, 25-এর দ্বিগুণ 50, তার থেকে 1 বেশি নিবা, 50 আর 1-এ 51, সেই সংখ্যাটাকে 51 যেটা পেয়েছো তাকে 3 দিয়ে ভাগ করে যেটা হবে সেটা দিয়ে গুণ করে দিবা। বুঝতে পারলে? এইটুকু শুধু এক্সট্রা করতে হবে স্কোয়ার অর্থাৎ বর্গের জন্য। বোঝা গেল? তাহলে 17 দিয়ে তুমি যদি এটাকে গুণ করো, দেখো 17কে তুমি এখানে ভেঙে নাও যে হচ্ছে 10 আর 7, তার মানে এখানে হচ্ছে 3250, আর 7 দিয়ে গুণ করলে 5 7 35, হাতে 3 থাকলো 14, হচ্ছে 17 7 হাতে 1, 3 7 21 আর 22, ব্যাস জুড়ে দাও, 7 5 12 2 5, এখানেও কত হচ্ছে 5 হচ্ছে। এই হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? এবার দেখো যদি বলে 1 কিউ 2 কিউ 3 কিউ এইভাবে 12 টু দি পাওয়ার কিউ পর্যন্ত পূর্ণ ঘন সংখ্যার যোগফল কত, কিচ্ছু না। তুমি মনে করে যে কিউ 2 কিচ্ছু নেই, শুধু আমাদের বলেছে যে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস এইভাবে 12 পর্যন্ত সংখ্যাগুলির যোগফল কত। তাহলে কি করতাম, 12 ইন্টু তার পরের সংখ্যা মানে যে সংখ্যা গিয়েছে সেই সংখ্যা ইন্টু তার পরের সংখ্যা বাই 2, 2 দিয়ে কাটলে এখানে হচ্ছে 6, তাহলে তাহলে হচ্ছে 6 দ্বারা 78, 78 পেয়ে গেলাম। এবার এর সঙ্গে একটু ছোট্ট কিছু কাজ করতে হবে, কি সেটা হচ্ছে জাস্ট এর স্কোয়ার করে দিবা। বুঝতে পারলে? তাহলে এই ঘনটা মানে পূর্ণ ঘন সংখ্যার যোগফল বেরিয়ে যাবে। তাহলে 78-এর স্কোয়ার করলে তুমি সঙ্গে সঙ্গে বলবা দাদা দুটো সংখ্যার বর্গ মানে বর্গ করার নিয়ম আমি শিখিয়েছিলাম, তাহলে 4টে দাগ দিয়ে নেবো, 8 8 64, 64, 7 7 49, 49, এককের ঘর বাদ দিয়ে সবগুলো গুণ, 7 8 56, 56 দুগুণী কত, 56 ইন্টু 2 কত হয় বলো, 50, দুগুণী 100 আর 12 হচ্ছে 112, 112
1 1 2 জুড়ে দাও। এখানে হচ্ছে দেখো এককের ঘরে যা আছে 4, এখানে 8, 10-এর 0, এখানে হচ্ছে 6। এই হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বুঝতে পারলে? চলো 9 নাম্বার টাইপটা দেখো, যে এরকম টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে। এখানে বলছে যে 2, 3 ও 5 দ্বারা গঠিত 3 অঙ্কের সংখ্যাগুলির যোগফল কত? একদম সিম্পল, খুব সহজে কিভাবে তুমি উত্তর করবা, এখানে যে 3টে অঙ্ক রয়েছে সেই অঙ্ক 3টেকে আগে জুড়ে দাও। দেখো জুড়ে দাও মানে কি, যোগ করে দাও। যদি যোগ করো তাহলে এখানে হচ্ছে 3 2 5 আর 5 10। এবার এই 10-এর সঙ্গে তুমি 3টে 2 গুণ করবা। 3টে 2 মানে 222, তুমি এর সঙ্গে গুণ করবা, সঠিক উত্তর চলে আসবে। সঙ্গে সঙ্গে বলবা দাদা 2220 আমাদের এই অঙ্কের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। এবার দেখো মাথায় রাখবা, এখানে এখানে যে কোনো 3টে ডিজিট থাকুক না কেন সেক্ষেত্রে এটা প্রযোজ্য, কেবলমাত্র শূন্য বাদে। এটা মাথায় রাখবা, ঠিক আছে? শূন্য বাদে যে কোনো 3টে ডিজিট থাকুক সেক্ষেত্রে তুমি তাদের মানে সেই 3টে ডিজিটকে যোগ করে 222 দিয়ে গুণ করে দেওয়া, সঠিক উত্তর চলে আসবে। চলো দেখো একই টাইপের প্রশ্ন, যে 2, 4, 5 ও 3 দ্বারা গঠিত 4 অঙ্কের সংখ্যাগুলির যোগফল কত? কি করবা, এই সংখ্যা অঙ্কগুলোকে যোগ করে দাও। দেখো 6, 5, 11, 14, এই 14 সঙ্গে কি গুণ করবা? 3টে থাকলে পরে আমরা কি করেছিলাম, 3টে 2 মানে 222 গুণ করেছিলাম। 4 অঙ্কের বললে পরে, 4 অঙ্ক দ্বারা গঠিত এরকম বললে পরে 4টে 6 দিয়ে গুণ করবা। কটা 6? 4টে 6 দিয়ে, মানে 6666 দিয়ে গুণ করবা, সঠিক উত্তর চলে আসবে। ব্যতিক্রম কি, কেবলমাত্র শূন্য বাদে যে কোনো 4টে ডিজিট থাকুক না কেন সেক্ষেত্রে এই কৌশলটা প্রযোজ্য। দেখো তাহলে এবার এটা গুণ করো। দেখো 14কে তুমি ভেঙে নাও, যে 10 যোগ 4, তাহলে 10 দিয়ে কোনো কিছুকে গুণ করা মানে কি, সেই সংখ্যাটা লিখে নিয়ে শুধু একটা শূন্য জুড়ে দেবো। 4 দিয়ে গুণ করো, দেখো 4 ছক 24-এর 4, 2 24, 26, 24 26, আর হচ্ছে হ্যাঁ 4 ছক 24 26। ব্যাস, এবার শুধু যোগ করে দিলে সঠিক উত্তর চলে আসবে। দেখো 4, এখানে 6 6 12 2, হাতে 1, এখানে 3 হলো, এখানে 3 হবে, আর এখানে কত হবে? 9 হবে। এরকম টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষায় ঘুরিয়ে তোমাকে দিতে পারে। কি বলছে, যে 4, 6, 5 আর 7 দ্বারা গঠিত 4 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত? সঙ্গে সঙ্গে কি করবা, তুমি আগে বৃহত্তম সংখ্যাটা বার করবা, ক্ষুদ্রতম সংখ্যা বার করে পার্থক্য মানে বিয়োগ, বিয়োগ করলে অ্যান্সার চলে আসবে। এবার দাদা বৃহত্তম সংখ্যা আমরা কি করে বার করব? কিচ্ছু না, শুধু এই যে 4টে অঙ্ক রয়েছে না, বড় থেকে ছোট হিসেবে সাজিয়ে দাও। দেখো এর মধ্যে সব থেকে বড় 7 লিখে দিলে, 7 লিখলে, এবার তারপরে হচ্ছে 6, তারপরে থাকলো 5, তারপরে 4। এই হয়ে গেল বৃহত্তম সংখ্যা। আর ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে কি করবা, জাস্ট এটাকে শেষের দিক থেকে মানে শেষের দিক থেকে আগে লিখতে লিখতে আসবা, ঠিক আছে? মানে জাস্ট উল্টে দাও আর কি, এক কথায়। তাহলে এখানে হবে 4, 5, 6, 7। এবার এটাকে বিয়োগ করো, উত্তর চলে আসবে। দেখো 14 থেকে 7 গেলে 7, এখানে 1 এসে হলো 8, তার মানে হচ্ছে এখানে কত হচ্ছে, 8 হচ্ছে, সরি এখানে 6 হচ্ছে, 7 হচ্ছে, তাহলে 8 হচ্ছে, আর এখানে হচ্ছে 6 শূন্য হয়ে গেল, আর এখানে 3 থাকছে। ব্যাস, এই হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বুঝতে পারলে বিষয়টা? চলো পরের টাইপটা দেখে নিই। 10 নাম্বার টাইপটা দেখো, বলে দেয় যে 2টি সংখ্যার যোগফল 50 এবং বিয়োগফল 10 হলে বৃহত্তম সংখ্যাটি কি হবে? অথবা এরকমও বলে যে 2টি সংখ্যার যোগফল 50 এবং বিয়োগফল 10 হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কি হবে, বা সংখ্যা দুটি কি কি? অথবা এরকমও বলে যে সংখ্যা দুটির বর্গের পার্থক্য কি হবে? আবার এরকমও বলে যে সংখ্যা দুটির বর্গের যোগফল কত, অথবা সংখ্যা দুটির গুণফল কত। যা কিছুই জিজ্ঞাসা করুক না কেন, মোদ্দা কথা আমরা যদি দুটি সংখ্যা বার করে ফেলতে পারি, এবার তাদের গুণফল, তাদের বর্গের যোগফল, বা তাদের হচ্ছে বর্গের গুণফল, যাই বলো না কেন, আমরা সব কিছু বার করে ফেলতে পারবো, তাই না? বৃহত্তম সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা। তুমি সিম্পল জাস্ট কি করবা, দেখো যখনই এরকম প্রশ্ন বলবে যে দুটি সংখ্যার যোগফল একটা কিছু দিয়ে দিয়েছে আর বিয়োগফল আর একটা কিছু দিয়ে দিয়েছে, যে কোনো একটা সংখ্যা তোমার কিভাবে বেরোবে, দেখো তুমি এই যে যোগফল আর বিয়োগফলকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দিবা। দেখো 50, 50 তো যোগফল রয়েছে, আর বিয়োগফল রয়েছে 10, এদেরকে যোগ করে 2 দিয়ে ভাগ। সঙ্গে সঙ্গে বলবা 50 আর 10 হচ্ছে 60, 60কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি হয়ে যাবে 30। এই হয়ে গেল আমাদের একটা সংখ্যা। এবার দেখো বলছে ওরা যে দুটি সংখ্যার যোগফল 50, তাহলে দুটো সংখ্যা মিলে যদি 50 হয়, তার মধ্যে একটা যদি 30 হয় আর একটা নিশ্চয়ই 20 হবে। বুঝতে পারলে বিষয়টা? তাহলে সঙ্গে সঙ্গে তুমি এখানে বলছে বৃহত্তম সংখ্যাটি কি, বৃহত্তম মানে বড়টা কোনটা? 30। ক্ষুদ্রতম সংখ্যাটা কি, ক্ষুদ্রতম মানে ছোটটা কোনটা? 20। বলছে সংখ্যা দুটি কি কি, সংখ্যা দুটি 30 আর 20। বলছে সংখ্যা দুটি বর্গের পার্থক্য কি হবে, বর্গের পার্থক্য মানে বর্গ করে বিয়োগ করে দেবা। দেখো 30-এর বর্গ সেখান থেকে 20-র বর্গ বাদ। 30-এর বর্গ বাদ, 30 30 হচ্ছে 900, আর 900 থেকে যদি 20 করি 400, 900 থেকে 400 গেলে থাকছে আমাদের 500। সংখ্যা দুটির বর্গের পার্থক্য থাকছে 500। বলছে সংখ্যা দুটির বর্গের যোগফল কত, ব্যাস বর্গ করে যোগ করে দিবা 900, আর এইদিকে 400, কত হবে বলো?
9 আর 4 1300 হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, তাই না? এই প্রশ্নটার জন্য বলছে যে সংখ্যা দুটির গুণফল কত? দেখো একটা সংখ্যা ছিল 30 আর একটা সংখ্যা ছিল 20, এদের গুণ করলে 30 আর 20 কত? 3 দুগুণে হচ্ছে 6, মানে 600 হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। যেরকম বলবে সেরকমভাবে তুমি অ্যান্সার করে আসবা, শুধু মাথায় রাখবা যোগফল আর বিয়োগফলকে যোগ করে 2 দিয়ে ভাগ করব, একটা সংখ্যা বেরিয়ে যাবে। একটা সংখ্যা যদি বেরিয়ে যায়, অপর সংখ্যা এই যোগফল থেকে সেটা বাদ দিলে অপরটা বেরিয়ে যাবে। এবার যেমন বলবে সেরকম অ্যান্সার করবা, কেমন? চলো 11 নাম্বার টাইপটা দেখো, যদি বলে যে দুটি সংখ্যার গুণফল একটা কিছু দিয়ে দিল এবং ভাগফল একটা কিছু দিয়ে তোমার কাছে জানতে চাইলো যে সংখ্যা দুটি কি কি, অথবা এটাও জানতে চাইতে পারে যে বৃহত্তম সংখ্যা কোনটি, ক্ষুদ্রতম সংখ্যা কোনটি, অথবা সংখ্যা দুটির যোগফল কত হবে, অথবা সংখ্যা দুটির পার্থক্য কত হবে, যাই জানতে চাক না কেন তুমি যদি সংখ্যা দুটি বার করে ফেলতে পারো, তাদের যোগফল গুণফল যাই কিছু বলুক না কেন তুমি খুব সহজে বার করতে পারবা। কি করবা দেখো, সঙ্গে সঙ্গে মাথায় রাখবা এই যে গুণফল, এই গুণফলকে ভাগফল দিয়ে ভাগ করে দিবা। কি বললাম? গুণফলকে ভাগফল দিয়ে ভাগ করে তার বর্গমূল করে দেবা। 7 দিয়ে যদি তুমি এইটাকে ভাগ করো, 7 দুগুণী হয় 14, একটু দেখো 14 1 17 হচ্ছে, তার মানে আবার 2 ঘর যাবে, 7 দুগুণে 14, 3 থাকছে 35, মানে 5 7টা 35। এই যে মানে গুণফলকে ভাগফল দিয়ে ভাগ করে যে সংখ্যাটা পেলে তাকে বর্গমূল করলে একটা সংখ্যা চলে আসবে। তাহলে এটাকে যদি তুমি বর্গমূল করো, 15 15 হয়, আমরা তো জানি 15 15 225, তাই না? তাহলে 15 হয়ে গেল একটা সংখ্যা। আর অপর সংখ্যাটা আমরা কি পাবো? এই যে 7 ভাগফল যেটা ছিল সেই ভাগফল দিয়ে একটা সংখ্যাকে গুণ করলে অপর সংখ্যা বেরিয়ে যাবে। তাহলে 7 দিয়ে 15কে গুণ করলে 7 15 হয় 105। এই হয়ে গেল অপর সংখ্যা, মানে দুটো সংখ্যা। এবার বলছে সংখ্যা দুটি কি কি? সংখ্যা দুটি 15 আর 105। বৃহত্তম সংখ্যা কোনটি? 105। ক্ষুদ্রতম সংখ্যা কোনটি? শুধু 15টা। বলছে সংখ্যা দুটির যোগফল কত? যোগফল হয়ে যাবে 115 আর 5 120। সংখ্যা দুটির পার্থক্য কত? সংখ্যা দুটির পার্থক্য হয়ে যাবে যে 105-এর থেকে যদি 15 বাদ দাও 90 হয়ে যাচ্ছে। বোঝা গেল? একদম ইজি, খুব সহজেই তুমি করতে পারবে। 12 নাম্বার টাইপটা দেখো, যে এরকম টাইপের প্রশ্ন পরীক্ষা আসলে তুমি কিভাবে খুব তাড়াতাড়ি সমাধান করতে পারবে। দেখো এখানে বলছে যে 59 টু দি পাওয়ার 59 প্লাস 2কে যদি 58 দিয়ে ভাগ করা হয় তাহলে অবশিষ্ট কত? মোদ্দা কথা 59কে 58 দিয়ে ভাগ করলে পরে ভাগশেষ কত হবে? তার সঙ্গে এখানে +2 রয়েছে। তুমি শুধু পাওয়ার ঠাওয়ার এখন গুলি মারো। তুমি শুধু 58 দিয়ে যদি 59কে ভাগ করো, অবশিষ্ট মানে কি? ভাগশেষ। অবশিষ্ট মানে মাথায় রাখবা, অবশিষ্ট মানে হচ্ছে ভাগশেষ। ভাগশেষ কত থাকবে? 1 থাকবে। ভাগশেষ কত? ভাগশেষ থাকবে 1। এই 1 এর পাওয়ারে যাই থাকুক না কেন কি হবে বস? একই হয় সবসময়। এবার এই 1 এর সাথে আর শুধু এখানে রয়েছে +2। বলো 1 + 2 করলে পরে 3, অর্থাৎ ভাগশেষ থাকবে 3। সিম্পল ব্যাপার হয়ে গেল। এবার দেখো এই টাইপটা দেখো, যে বললো 25 টু দি পাওয়ার পাওয়ারে কোনো একটা কিছু রয়েছে, তাকে 26 দিয়ে ভাগ করলে অবশিষ্ট কত? এবার তুমি বলো। এখানে 58 দিয়ে 59কে ভাগ করেছিলাম, 1 অবশিষ্ট ছিল। এখানে 26 দিয়ে যদি 25কে ভাগ করি, ভাগশেষ কত থাকবে বলো? সঙ্গে সঙ্গে বলবা দা ভাগশেষ তো কোনোদিন 26 দিয়ে তো 25কে ভাগ করা যায় না। কিন্তু আমরা যদি একটু অন্যভাবে দেখি, যে 26 দিয়ে 25কে ভাগ করতে গেলে যদি এখানে 1 থাকতো তাহলে মিলে যেত, মানে -1টা কম রয়েছে। কি রয়েছে? -1টা কম রয়েছে, তাই না? এটা তুমি বলতে পারো। তাহলে -1 মানে কি বস? এই 26 থেকে -1টা বাদ দিয়ে তুমি বলবা 25ই ভাগশেষ, অর্থাৎ অবশিষ্ট থেকে যাবে। বুঝতে পারলে? দেখো সেম টাইপের প্রশ্ন বললো 25-এর পাওয়ারে একটা কিছু রয়েছে, তার সঙ্গে 3 যোগ রয়েছে, এতকে যদি 26 দিয়ে ভাগ করা হয় অবশিষ্ট বা ভাগশেষ কত রইবে? সঙ্গে সঙ্গে বলবা যে 25কে তো যায় না ভাগ করা 26 দিয়ে, -1 এর কম। কত কম? -1 কম রয়েছে। আর -1 তার সাথে রয়েছে +3, তাহলে এইটুকু যদি যোগ করো +2 হচ্ছে। +2 মানে 2 ভাগশেষ থাকবে। বিষয়টা বুঝতে পারলে? তুমি এভাবেও করতে পারতে। -1 মানে 25, 25 আর 3 কত? 25 আর 3 28, 28কে যদি 26 দিয়ে ভাগ করো 2 ভাগশেষ। এভাবেও তুমি বুঝতে পারতে, কোনো প্রবলেম নেই। এই টাইপের কিন্তু প্রশ্ন পরীক্ষা আসে। একটু এই যে টাইপগুলো দেখাচ্ছি সবগুলো পরপর একটু দেখে বুঝে নেওয়ার চেষ্টা করো। আমি কিন্তু তোমাদের টেলিগ্রামে কি করব বস দেখো, টেলিগ্রামে এই যে টাইপগুলো দেখাচ্ছি এই টাইপের উপর ভিত্তি করেই কিন্তু আমি তোমাদেরকে 100, আমি যেমন তোমাদের 100টা মানে 100টা ম্যাথের এরকম শর্ট টাইপ দেখাচ্ছি, ঠিক 100টা এরকম টাইপের প্রশ্ন কিন্তু একটা মানে পিডিএফ আমি তোমাদের টেলিগ্রামে দেবো। সেগুলো কিন্তু অবশ্যই তুমি করবে, ঠিক আছে? 100টাও দিতে পারি, আবার 200টাও থাকতে পারে, 200টা প্রশ্নও থাকতে পারে। সেগুলো কিন্তু তুমি অবশ্যই প্র্যাকটিস করে নেবা, ঠিক আছে? চলো পরের টাইপটা দেখে নিই। 13 নাম্বার টাইপটা দেখো, যে এরকম টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে। বলে দেয় যে কোনো একটা সংখ্যার পাওয়ার কিছু দিয়ে এভাবে যোগ করতে করতে যাওয়ার পর বলে যে কত দ্বারা বিভাজ্য হবে। সিম্পল, কোনো কমন টমন ধরার কোনো যুক্তিই নেই। সঙ্গে সঙ্গে দেখবা যে কতগুলো সংখ্যা রয়েছে, 1টা 2টো 3টে 4টে রয়েছে, 4টে
ড্যাশ টেনে দিবা, দেওয়ার পরে প্রথম ড্যাশে 1 লিখবা, লেখার পরে এই যে সংখ্যাটা কত, মূল সংখ্যাটা কত, মূল সংখ্যাটা তো 2, এবার এই সংখ্যার সঙ্গে মানে প্রথমে তো 1 লিখবাই, তার সঙ্গে 2 গুণ করে পরের ঘরে বসাবা, তার সঙ্গে 2 গুণ করে পরের ঘরে বসাবা, মানে 2 গুণ করবা পরের ঘরে বসাবা, 2 গুণ করবা পরের ঘরে বসাবা। তাহলে দেখো 2 অক্ষে 2 হচ্ছে, এর সঙ্গে যদি আবার 2 গুণ করো 2 দুগুণী 4 হচ্ছে, পরের ঘরে বসলো, এর সঙ্গে 2 গুণ করলে 4 দুগুণী 8 পরের ঘরে বসলো, যোগ চিহ্ন ছিল তাই যোগ করে দিবা। এগুলো যোগ করলে পরেই তুমি বুঝতে পারবা যে কত দ্বারা বিভাজ্য। সঙ্গে সঙ্গে দেখছো 8 আর 2 10 আছে, 14 আর 15, 15 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, এবার অপশানে যেরকম থাকবে সেরকম উত্তর হবে। অপশানে যদি থাকে 4টে অপশানে, ধরো 1 থাকলো একটা অপশানে, আরেকটায় 2 থাকলো, আরেকটায় 3 থাকলো, আরেকটায় 4 থাকলো, তখন উত্তর হয়ে যাবে যে 3 দ্বারা বিভাজ্য, 15 হয়েছে। দেখো এটা দেখে আর একটু ভালো করে বুঝে নিতে পারবা। 1 2 3 4, এটা 4 হবে, সরি। দেখো 1 2 3 4 5, 5টা আছে সংখ্যা, তাই 5টা গ্যাপ টেনে নিবা। সঙ্গে সঙ্গে প্রথম গ্যাপে 1 হবে, এবার মূল সংখ্যাটা কত 4, 4 গুণ করে গুণ করতে হবে, পরে ঘরে বসাতে হবে। তাহলে 4 অক্ষে 4, 4 4 16, 4 16 64, 4 64 256, 256, ব্যাস। এবার যোগ চিহ্ন আছে, এগুলোকে যোগ করলে তুমি বুঝতে পারবা এই যে 4টে অপশনের মধ্যে কত দ্বারা বিভাজ্য, মানে কোন সংখ্যা দ্বারা এই যে এই যোগফলটা বিভাজ্য। সঙ্গে সঙ্গে বলবা 200 200 200 200, 5 আর 6 11, মানে 310 310, আর এদিকে 10 320, 320 আর 10 330, 30 আর 10 হচ্ছে 40, 41, 341। দেখো এইভাবে যোগ করে নিবা। তাহলে 341 বলো, 10 দ্বারা তো জিন্দেগিতে বিভাজ্য হবে না, 12 দ্বারাও হবে না কারণ ইউনিটে বিজোড় সংখ্যা রয়েছে, 15 দ্বারাও হবে না কারণ এককের ঘরে 0 অথবা 5 নেই, তাহলে পরে 11 দ্বারা বিভাজ্য হতে বাধ্য। 11 দিয়ে ভাগ করো, দেখো 3 11 33, আর 1 থাকছে, 11 অক্ষে 11, 31 হচ্ছে, মানে ভাগফলটা মিলে যাচ্ছে আর কি, বিভাজ্য, 11 দ্বারা বিভাজ্য। বুঝতে পারলে? খুব সহজে করতে হবে। চলো পরের টাইপটা দেখি। 14 নাম্বার টাইপটা দেখো, যে এরকম 3-4টা ভগ্নাংশ দিয়ে তোমাকে বলবে যে এদেরকে অধক্রমে সাজাও অথবা ঊর্ধ্বক্রমে সাজাও, বা বলতে পারে যে বৃহত্তম ভগ্নাংশ কোনটি, ক্ষুদ্রতম ভগ্নাংশ কোনটি, বা ভগ্নাংশগুলিকে ঊর্ধ্বক্রমে সাজালে দ্বিতীয় স্থানে কোন ভগ্নাংশটি আসবে, নানা রকমের প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে। তুমি কি করবা দেখো, তুমি যদি এটাকে অধক্রমে, মানে অধক্রম মানে কি বলতো, অধক্রম মানে হচ্ছে বড় থেকে ছোট, আর ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়, যে কোনো একটাই তুমি আগে বার করার জন্য কি করবা দেখো, সঙ্গে সঙ্গে এই যে ভগ্নাংশের পার্থক্যটা খুঁজে বার করো। দেখো এই 44 আর 49-এর পার্থক্য কত, সঙ্গে সঙ্গে বলবা দাদা এদের পার্থক্য হচ্ছে 5। এই যে পার্থক্য, এই পার্থক্য দিয়ে ওপরেরটাকে, মানে ভগ্নাংশের ওপরে কি থাকে, লব থাকে, লবকে ভাগ করবা। দেখো 5 দিয়ে 44কে ভাগ করলে 5 আর 40, মানে 8 পয়েন্ট সামথিং আসবে। আমাদের এখন যাচ্ছি না আমরা, শুধু তুমি 8 পয়েন্ট এইটুকুই বার করে নাও। দেখো তারপরে এদের পার্থক্য তুমি বার করো, সঙ্গে সঙ্গে বলবা দাদা এখানে হচ্ছে 5-এর পার্থক্য, 5 দিয়ে 33কে ভাগ করলে 5 ছক 30, মানে 6 পয়েন্ট সামথিং আসবে। এখানে যদি আমরা যাই দেখতে পাচ্ছি যে 3-এর পার্থক্য, 3 দিয়ে যদি আমরা 21কে ভাগ করি, এই 22কে ভাগ করি, লব তো আছে তোমার 22, তাহলে 3 7টা 21, মানে 7 পয়েন্ট সামথিং আসবে। এটার ক্ষেত্রে তুমি দেখো এখানেও 5-এর পার্থক্য রয়েছে, 5 দিয়ে যদি তুমি 24কে ভাগ করো, ভাগ করলে হচ্ছে 4 5 20, মানে 4 পয়েন্ট সামথিং আসবে। এবার তুমি কি বুঝতে পারলে, এই যে সংখ্যাগুলো দেখে তুমি বুঝতে পারছো যে 8, এটার মান কত 8, এটা ধরে নেওয়া 6, এটা 7, আর এটা 4। যদি আমাদের অধক্রমে সাজাতে বলে, মানে বড় থেকে ছোট, সবার বড় এইটা 8, সবার বড়, তাই এই ভগ্নাংশটা বড়। 7 বড়, তাহলে এটা হবে, তারপরে এটা হবে, তারপরে এটা হবে। বোঝা গেল? অর্ধক্রমে সাজাতে বললে এইভাবে সাজাবে। ঊর্ধ্বক্রমে মানে ছোট থেকে বড়, সব থেকে ছোট তুমি দেখতে পাচ্ছ 4 সব থেকে ছোট, মানে এটা সবার ছোট হবে, সবার আগে আসবে, তারপরে 6 এটা, তারপরে 7 এটা বসবে, তারপরে লাস্টে গিয়ে এটা বসবে। যদি বলে বৃহত্তম ভগ্নাংশ কোনটি, সঙ্গে সঙ্গে 8 বড় দেখতে পাচ্ছ, এইটা হয়ে যাচ্ছে বড়। যদি বলে ক্ষুদ্রতম ভগ্নাংশ কোনটি, 4 সব থেকে ছোট দেখতে পাচ্ছ, এইটা হয়ে যাবে তখন সঠিক উত্তর, যে ক্ষুদ্রতম ভগ্নাংশ এইটা। বলছে ভগ্নাংশগুলি ঊর্ধ্বক্রমে সাজালে দ্বিতীয় স্থানে কোন ভগ্নাংশটি আসবে, ঊর্ধ্বক্রমে মানে ছোট থেকে বড়, ছোট থেকে বড় সাজালে দ্বিতীয় স্থানে কে আসবে, তুমি সঙ্গে সঙ্গে বলবা ছোট থেকে বড় হিসেবে যদি সাজাই, 4 তো প্রথমে আসবে, তারপরে 6, 6 মানে এইটা দ্বিতীয় স্থানে এইটা আসবে। বিষয়টা বুঝতে পারলে? দেখো এবার কোনোটাই, ধরো আমি তো এভাবে বললাম, এটাই কোনোটাই সেম পয়েন্ট আসেনি। যদি ধরো এখানে কথার কথা, এখানেও ধরো 4 পয়েন্ট আসলো, তারপরে কি করবা, তাহলে তুমি যেটা পার্থক্য দিয়ে ভাগ করে দেখছিলে না, আর এক ঘর যাবা, সেই ঘরটা যদি সেম আসে তাহলে আর এক ঘর যাবা, তাহলে তুমি ধরে ফেলতে পারবা যে হচ্ছে কোনটা ছোট বড় হচ্ছে কি না হচ্ছে। এইভাবে তুমি ভগ্নাংশের ছোট বড় যা প্রশ্নই আসুক না কেন, এই পার্থক্য দিয়ে ভাগ করে এইভাবে তুমি সমাধান করতে পারবা। চলো পরেরটা একটা দেখে নাও। 15 নাম্বার টাইপটা বলছে যে দুইটি সংখ্যার সমষ্টি 12 এবং তাদের অনন্যকের সমষ্টি দিয়ে দিয়েছে। এইটা বলছে সংখ্যা দুইটি কী কী। দেখো এই টাইপের প্রশ্ন তুমি অপশান দেখে খুব তাড়াতাড়ি সমাধান করতে পারবে। বলছে যে সংখ্যা দুইটি সমষ্টি 12, মানে তুমি অপশানে তোমার প্রথমেই চোখ চলে যাবে যে তুমি দেখবা যে অপশানে কোন সংখ্যা দুটোর যোগফল 12। তুমি দেখতে পাচ্ছ 6 6 12, 7 5 12, 10 আর 2 12, 9 3 12, সবগুলোতেই 12 রয়েছে। এবার তুমি দেখবা এই যে যেটা দিয়েছে ওরা অনন্যকের যোগফল, এই যে নিচে ভগ্নাংশের নিচে কি রয়েছে, হর রয়েছে কত 35। এবার
এবার তুমি দেখবা যে অপশনে কোন সংখ্যা দুটোর গুণফল 35 আসছে, সঙ্গে সঙ্গে বলবা 7 আর 5 এদের গুণফল 35 আসছে, অর্থাৎ অপশন 2 আমাদের সঠিক উত্তর হতে বাধ্য, যে এদের গুণফলটা 35 আর 7 5 যোগ করলে উপরে 12 আসছে, অর্থাৎ অপশন 2 এখানে সঠিক উত্তর হতে বাধ্য। অপশনে তোমার এরকম থাকতে হবেই, বুঝতে পারলে বিষয়টা? দেখো এই টাইপের প্রশ্ন একটু ঘুরিয়ে দিতে পারে, বললো যে একটি ভগ্নাংশ এবং তার অনন্যকের যোগফল দিয়ে দিল, এটা বলছে ভগ্নাংশটি কি, এই যে ভগ্নাংশটি যেটা দিয়েছে ওরা বলছে অনন্যকের যোগফল যেটা দেবে তার নিচেরটা সবসময় দেখবে, নিচেরটা কি হরটা সবসময় দেখবে কত আছে 56 56। তুমি দেখো কোন ভগ্নাংশ দুইটি গুণ করলে 56 আসে, 7 8 56, অপশান 1 আমাদের সঠিক উত্তর। কয়েক সেকেন্ডের মধ্যে উত্তর করবে, অপশান এরকম থাকতে বাধ্য। তুমি তোলো এই টাইপের প্রশ্ন তুলে দেখো, এরকম টাইপের প্রশ্ন সবগুলো তুমি এই অপশান দেখে সমাধান করতে পারবে। 16 নম্বর টাইপে দেখো কি বলছে, যে একটি সংখ্যার 44% এবং একই সংখ্যার 33%-এর পার্থক্য তোমার এটা দিয়েছে, তা বলছে যে সেই সংখ্যার 54% সমান কত। এই যে কথাটা, এই কথাটা পড়া মাত্রই তোমার অঙ্ক হয়ে গেছে। তুমি যদি আমার ক্লাসগুলো, ম্যাথের ক্লাসগুলো দেখে থাকো, সেখানে আমি যে ডিজিট সাম কনসেপ্ট তোমাকে অ্যাপ্লাই করে মানে দেখিয়ে দিয়েছিলাম, সেটা তুমি যদি অ্যাপ্লাই করো, কয়েক সেকেন্ডের প্রশ্ন এটা। বলছে সেই সংখ্যার 54%, সংখ্যাটা যাহাই হোক তার 54% ডিজিট সাম কী হবে, সঙ্গে সঙ্গে হলো 5 আর 4 9, 9 এর সাথে যা কিছুই করো না কেন শূন্য, শূন্য মানে তো 9, 9 মানে শূন্য, শূন্য মানে 9, মানে যেটা উত্তর হবে তার অঙ্কের যোগফল তো কোনদিন শূন্য হয় না, 9 হবে। দেখো সঙ্গে সঙ্গে তুমি বলবা এখানে দাদা 4 আর 5 9 বেরিয়ে যাচ্ছে, বাদ 6 রেখে 7, এদের যোগ অঙ্কগুলো যোগ করলে 7 আসছে, এটা উত্তর হবে না। 4 4 8 রেখে 9, এটা উত্তর হচ্ছে। দেখো তাও তুমি চেক করে নিতে পারো, দেখো এখানে 9 6 রেখে 7, এটা হচ্ছে না, 8 হচ্ছে, এটা হচ্ছে না, অপশন 2 আমাদের উত্তর হতে বাধ্য, 100% এটাই উত্তর হবে। তুমি কিন্তু যারা আমার সঙ্গে জুড়ে আছো তোমরা বুঝতে পারছো যে দাদা কি করে অ্যান্সারটা করলে, ঠিক না, তাই না? এবার অনেকে হয়তো বুঝতে পারছো না, অনেকের মাথার উপর দিয়ে উড়ে গেল, সেই জন্য দেখো বেসিক কনসেপ্টটা আমি তোমাদের দেখিয়ে দিই। কি করবা, জাস্ট তুমি ধরো একটা সংখ্যাটা এক্স এর হচ্ছে তোমার 44%, আর একই সংখ্যারই মানে সেই সংখ্যারই 33%, এদের পার্থক্য মানে বিয়োগফল সেটা নাকি দিয়েছে 286, ব্যাস এইটুকু ক্যালকুলেশন করো, সংখ্যা বেরিয়ে যাবে, তার 54% বার করবা, চলে আসবে অ্যান্সার। এবার দেখো ক্যালকুলেশন করাটাও কিন্তু নিজের মধ্যে, তুমি দেখতে পাচ্ছ যে পার্সেন্টেজের জন্য কি হয়, নিচে তো 100 হয়, এবার দুখানা 100 মানে সে লসাগুতে একটা 100 হয়, আর সেটা যদি ওপারে নিয়ে যায় আমরা ডাইরেক্ট দুটো শূন্য বসিয়ে দিতে পারি, পার্সেন্টেজ উড়ে গেল। এটা কিন্তু ক্যালকুলেশন নিজের মধ্যে, বুঝতে পারলে? এবার দেখো তাহলে 44x আর এদিকে 33x, 44 থেকে 33 বেরিয়ে গেলে 11x থাকছে, সেটা তোমার হচ্ছে দাঁড়াচ্ছে 2 হচ্ছে কত 28600, ব্যাস x এর মান বেরিয়ে যাচ্ছে দেখো 2, আর এদিকে 6 2600, x সমান যদি 26 হয়, 2600 তোমার হচ্ছে 54%, তুমি ঝেড়ে দাও, দেখো দশমিক এই পার্সেন্টেজের জন্য দুটো শূন্য বাদ, বাকিটা গুণ 54 আর 26 গুণ করো, সঙ্গে সঙ্গে বলবা দাদা 54 আর 26, তুমি দেখো 54কে 50 আর 4 করে নাও, দেখো 50 দিয়ে এটাকে গুণ করলে কি হচ্ছে 5 26 সঙ্গে 130 মানে হচ্ছে 1000 মানে 1300 আর কি, আর 4 26 সঙ্গে কত, 4 26 সঙ্গে 4 4 মানে 100 104 104 এর সঙ্গে জুড়ে দাও, ব্যাস অ্যান্সার চলে আসবে। দেখো 4041, দেখো আসলো, এটাই আমাদের সঠিক উত্তর হচ্ছে। বোঝা গেল কি করলাম আমি বিষয়টা? 17 নাম্বার টাইপে দেখো যে এরকম টাইপের প্রশ্ন তুমি কিভাবে সমাধান করবে, বললো 0.018, এই 18 এর মাথায় দেখো একটা দাগ রয়েছে, এই দাগটাকে বলা হয় বার, ঠিক আছে? তা বলছে এর সঠিক সমতুল্য রাশি কোনটা। দেখো তুমি কি করবা ভালো করে শোনো, এই যে দশমিক চিহ্নটা দেখতে পাচ্ছ না, এই যে দশমিকের পরে দেখো 3টে ডিজিট রয়েছে, তাই না? তুমি সঙ্গে সঙ্গে একটা ভগ্নাংশের দাগ দিবা, দেওয়ার পরে তুমি প্রথমে কি করবা, দেখবা যে কয়টা সংখ্যার মাথায় যে বার চিহ্নটা রয়েছে সে কটা 9, মানে সংখ্যা তো নয় অঙ্ক, যে কটা অঙ্কের মাথায় বার থাকবে সে কটা 9 তুমি বসিয়ে দেবে। সঙ্গে সঙ্গে বলছো দাদা 18 মানে দুটো অঙ্কের মাথায় বার, তাহলে দুটো 9 তুমি বসিয়ে দিলে। এবার দশমিকের এপাশে দেখবা, দশমিকের এপাশে যা থাকে থাক, ওসব তোমাকে এখন দেখতে হবে না। দেখো দশমিকের এপাশে কিন্তু আরেকটা ডিজিট রয়েছে 0, যার মাথায় কোনো বার নেই, তাহলে এখানে যে কটা ডিজিট থাকবে যার মাথায় বার থাকবে না সে কটা শূন্য বসিয়ে দেবা। যেহেতু এখানে একটা ডিজিট আছে যার মাথায় বার নেই, তাই একটা শূন্য বসে গেল। এই হলো ভগ্নাংশের নিচের পার্টটার কাজ হয়ে গেল। ওপরের পার্টের কাজ কি, এই যে পুরো ভগ্নাংশটা কত তার থেকে তুমি কি করবা, দেখো যে ভগ্নাংশটা মাথায় বার নেই পুরোটা থেকে সেটা বাদ দাও, দেখো পুরোটা যদি কত হচ্ছে 18ই হচ্ছে, সেখান থেকে 0 গেলে 18ই হয়, ব্যাস এইটুকু, আর দশমিকের আগে পাশে কিছু নেই, ও লাগবে না। এবার এটাকে কাটাকাটি করলে আমাদের সঠিক উত্তর চলে আসছে। দেখো তুমি যদি 9 দিয়েই কাটো, 9 দিয়ে কাটলে 9 দুগুণে 18 হচ্ছে, আর এদিকে হচ্ছে 110, তাই না? এটাকে আবার কাটা যায়, দেখো কাটলে পরে হচ্ছে 1, আর এদিকে 55 হচ্ছে, এটাই আমাদের সঠিক উত্তর। অনেকে হয়তো বিষয়টা বুঝলে না, চলো এইটা দিয়ে এই প্রশ্নটা দিয়ে বিষয়টা বুঝে নাও। সঙ্গে সঙ্গে ভগ্নাংশের একটা দাগ টানবা, যে কটা ডিজিটের ওপরে বার রয়েছে সে কটা 9 লিখে দাও, দেখো দুটো ডিজিটের মাথায় বার, তাই দুটো 9। আর দশমিকের আগে এই পাশে দেখবা, দশমিকের এই পাশে তোমার দেখার যুক্তি নেই,
দেখো তো, আর একটা সংখ্যা মানে অঙ্ক আছে যার মাথায় কোনো বার নেই, তাহলে এখানে একটাই আছে তাই একটা শূন্য। বোঝা গেল? এবার পুরো সংখ্যাটা কত? দশমিকের এই পাশে কিন্তু 203। এবার 203-এর থেকে যার মাথায় বার নেই সেইটা তুমি বাদ দিবা। 203-এর থেকে 2 বেরিয়ে গেলে 201, ব্যাস। এইটাকে তুমি একটু কাটাকাটি করো। দেখো এটাকে তুমি যদি ছোট করে একটু কাটাকাটি করো তাহলে এখানে 3 দিয়ে, হ্যাঁ 3 দিয়ে যাচ্ছে, 3 6 18, আর 3 7টা হচ্ছে 21, আর 3 দিয়ে কাটলে 3 3 0 হচ্ছে। এইটা হচ্ছে, বা 4টা কোথায় যাবে? 4টা এর সঙ্গে জাস্ট জুড়ে যাবে, ব্যাস। বোঝা গেল? 4টা এর সঙ্গে 4 পূর্ণ অবস্থা রেখে দিবা, এটাই আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। এবার এরকম টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে, মানে এই যে টপিকটা, এটা হচ্ছে পৌনঃপুনিক বলে একটা টপিক আছে, সেই টপিকের প্রশ্ন। দেখো যদি এরকম দেয় যে এদের যোগফল বা বিয়োগফলও দিতে পারে, আবার গুণফলও দিতে পারে, কিভাবে করবা দেখো। যদি যোগ বিয়োগ দেয় তুমি সিম্পল কি করবা দেখো, প্রথমটা কি রয়েছে 0.63, তো এবার দেখো কোন সংখ্যা মানে কোন অঙ্কগুলোর মাথায় বার, তুমি বলবা দাদা 63-র মাথায় বার রয়েছে। এবার যার মাথায় বার সেইটা শুধু আরো দুবার এক্সট্রা লিখে দিবা, ঠিক আছে, 2-3 বার লিখে দিবা, ব্যাস। এবার পরেরটাও তাই করো, 0.37 ছিল, 37-এর মাথায় বার মানে 37 আরো দুবার তুমি লিখে দেবে, লিখে দেবে। এবার বলছে যোগ, যোগ বললে যোগ, বিয়োগ বললে বিয়োগ করে দেবে। দেখো যোগ করলে এখানে 0, এখানে 0, এখানে 1 আসছে, আর এখানে 0 হচ্ছে, আর এখানে এসে 1, এখানে এসে 0, আর একটা 1 এখানে আসছে। চলো তাহলে এবার দেখো উত্তরটা কেমন থাকবে। অপশানে এরকম থাকবে যে 1 + 0 1, মানে 1.01 এর মাথায় বার থাকবে, এইটাই আমাদের সঠিক উত্তর। দেখো 01 রিপিট হচ্ছে, সেই জন্য 01 এর মাথায় বার থাকবে, বুঝতে পারলে? এইটাই কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। এখানেও কিন্তু তুমি মনে করো না যে দুটো শূন্য আসলো, এখানেও কিন্তু এক আসতো, কারণ তুমি আর একটা যখনই নিতে 37, দেখো শূন্য এখানে হচ্ছে হচ্ছে শূন্য, আর একটা এখানে এসে এক আসছে, বুঝতে পারলে? এখানে কিন্তু এক চলে আসছে, মানে এইভাবে কিন্তু অনন্তকাল চলছে আর কি। এই মানে বারের বার মানে সেইটাই বোঝায়, বুঝতে পারলে? সেই জন্য এই 01টা রিপিট হচ্ছে বলে অ্যান্সার আমাদের হবে এইটা, শুধু এর মাথায় বার। এবার দেখো এই অঙ্কটা কি আলাদা নাকি? তুমি অনেকেই মনে করছো যে এটা কিন্তু এটাও কিন্তু পৌনঃপুনিক, মানে আলাদা বলতে কি এই টপিকেরই একটা অঙ্ক। অনেকে হয়তো ধরতে পারবে না, অনেকে মনে করবে কীরকম অঙ্ক দিয়েছে। এবার এটা কিন্তু অনন্তকাল মানে ইনফিনিটি পর্যন্ত ডট ডট দেওয়া মানে কি এভাবে চলছে চলছে। এবার বলছে সমষ্টি কত তুমি বার করো। কী করবা দেখো, সিম্পল তুমি যদি যোগ করো, দেখো 1-এর সাথে 0.6 যোগ করলে 1.6, তার সাথে আবার যদি 0.06, তার সাথে আবার যদি 0.006 যোগ করো, এবার এরপরে এইভাবে চলছে, তাই না? তাহলে একটা সিরিজ চলছে, দেখো যোগ করলে কী হচ্ছে 666.1, মানে 6 যতবারই তুমি পরপর এরকমভাবে এই সিরিজটা যোগ করবা, এক একটা করে 6 বাড়বে, আর এটা অনন্ত পর্যন্ত চলছে। তাহলে তুমি এটাকে এইভাবে লিখতে পারো 1.6 এর মাথায় বার, বুঝতে পারলে? এবার দেখো এইটাকে ভাঙিয়ে ওরা অপশানে কেমন দেবে দেখো। তুমি কি করবা, তুমি তো জানোই যে ভগ্নাংশের দাগ টানবো, টানার পরে যে কটার মাথায় বার সে কটা 9 হবে, আর কোনো সংখ্যা নেই, এবার উপরে 6ই বসে গেল, তাই না? এক তো আমি বাদ দিই, দশমিক রেখা সেগুলো তুমি বাদ দাও। এটাকে কাটলে পরে হচ্ছে ওপরে কত 2, আর নিচে 3, আর এদিকে এক পূর্ণ অবস্থা ছিল, এটাও অপশানে থাকতে পারে, অথবা 3 2 5/3ও থাকতে পারে, 3, ঠিক আছে, এটাও অপশানে থাকতে পারে, বুঝতে পারলে? এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে, ভালো টাইপ একটু বুঝে নেওয়ার চেষ্টা করো। চলো 18 নম্বর টাইপটা দেখো, যে এরকম সংখ্যা দিয়ে এর বর্গমূল বার করতে বলবে। দেখো আমি শর্টকাটের পাশাপাশি এখানে কনসেপ্ট তোমাকে ধরিয়ে দেবো, কেননা কারণ এই টাইপের প্রশ্ন পরীক্ষায় হবেই হবে, কারণ পুলিশের এক্সামে আমি লক্ষ্য করে দেখেছি যে এই বর্গমূল নির্ণয় করো এরকম প্রশ্ন প্রত্যেকটা এক্সামে মানে প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু হয়েছে। সেই জন্য আমি বলবো দেখো শর্টকাট তো রয়েছেই, শর্টকাটে তুমি করতে পারবা, কিন্তু যখনই এই যে সংখ্যাটা বড় সংখ্যার বর্গমূল করতে বলবে, তখন শর্টকাট করতে গেলে তোমার কিন্তু বস একটু চাপ হয়ে যাবে। সেই জন্য দেখো যদি ছোট ছোট সংখ্যা থাকে, ধরো 4 অঙ্ক বা 6 অঙ্ক বা 5 অঙ্কের সংখ্যা দিয়ে বললো যে এর বর্গমূল কত, কি করবা সঙ্গে সঙ্গে, যেটা নিয়ম বর্গমূল করতে গেলে আগে তো জোড়া তো করতেই হয়, দুটো করে ডান দিক থেকে জোড়া করবা। করার পরে এবার দেখো যে এককের ঘরে যে সংখ্যা ডিজিটটা রয়েছে 9 রয়েছে, এবার তুমি বলো 1 থেকে 9-এর মধ্যে কোন দুটো সংখ্যা আছে যাদের বর্গ করলে 9 আসে, সঙ্গে সঙ্গে বলবা দাদা 3 আছে, একটা 3-এর বর্গ 9, আর একটা আছে 7, 7-এর বর্গ করলে এককের ঘরে 9 আছে, মানে 7 7 49 ইউনিটে 9 আসছে। তার মানে এখানে আমাদের যেটা উত্তর হবে যে সংখ্যাটা, সেটা হবে দুটো ডিজিটের, মাথায় রাখবা, 4টে থাকলে পরে দুটো ডিজিটের উত্তর হবে। এবার শেষেরটা হয় 3 নয় 7 হবে। প্রথমটা কী হবে সেটা দেখো, প্রথমটা কী হবে সেটা বুঝতে পারবে তুমি এই প্রথমে যে জোড়াটা রয়েছে এটা দিয়ে বুঝতে পারবে। এখানে রয়েছে 32, এখানে যদি 32 থাকে, তুমি কি করবা দেখো, সবার প্রথমে দেখবা যে এর আগে কোন সংখ্যাটার বর্গ পড়ছে, সঙ্গে সঙ্গে বলবা দাদা 5-এর বর্গ 25 পড়ছে, ঠিক আছে, তাহলে এর আগে যে সংখ্যাটার বর্গ পড়ছে সেটা হবেই, সেইটা প্রথমে বসবেই, মানে 5 এখানে হবে। এবার কথাটা হচ্ছে এখানে 3 হবে না 7 হবে। দেখো এইটুকু করলে কিন্তু, এটুকু কিন্তু কয়েক সেকেন্ডের সমাধান, বুঝতে পারলে? এইটুকু করলেই তুমি অপশানের দিকে তাকালে কিন্তু অ্যান্সার করে আসতে পারবে। যদি অপশান এরকম থাকে
যে 53 রয়েছে 57 নেই, অন্য 3টে অপশান রয়েছে, তখন 53 সঠিক উত্তর হয়ে যাবে। অথবা 57 আছে 53 নেই, তোমার বাকি 3টে অপশান অন্য কিছু আছে, তখন সেক্ষেত্রে 57 উত্তর হয়ে যাবে। আর যদি 53 57 দুটোই থাকে অপশানে, তাহলে সেক্ষেত্রে তোমাকে কী করতে হবে দেখো। এবার দেখো 32-এর আগে পড়ে 5-এর স্কোয়ার 25, আর পরে পড়ে 6-এর স্কোয়ার 36, ঠিক আছে। 5 তো সবার প্রথমে হবে, এবার 3 আর 7-এর মধ্যে কে বসবে সেটা তুমি বুঝবা। এই যে 32 সংখ্যাটা, এই 32 36-এর কাছাকাছি সংখ্যা না 25-এর কাছাকাছি সংখ্যা, মোদ্দা কথা বড়টার কাছাকাছি সংখ্যা না ছোটটার কাছাকাছি সংখ্যা। তুমি বলবা যে 32 36-এর কাছাকাছি, মানে বড়টার কাছাকাছি সংখ্যা, এর মধ্যে বড় সংখ্যাটা নিয়ে নেবে, 57 হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বুঝতে পারলে? চলো এবার দেখো, এই যে এবার করো এই প্রশ্নটা, তুমি যদি একদম শর্ট ট্রিক্সে করতে চাও তাহলে তোমার কিন্তু বস চাপ হয়ে যাবে। কেননা তোমাকে দেখো, এদিকে জোড়া তো তোমাকে করতেই হবে, তাই না? জোড়া করার পর যেটা একা পড়ে থাকবে পড়ে থাক, ঠিক আছে, ডান ডান দিক থেকে জোড়া করতে করতে আসবা। এবার 25 বাদে এইগুলোর বর্গমূল কত হয় তুমি মুখে বার করতে পারবে না, ওই জন্য আমি কনসেপ্ট তোমাকে ধরিয়ে দিচ্ছি। দেখো কি করবা তুমি সঙ্গে সঙ্গে, 1 মিনিট, সঙ্গে সঙ্গে তুমি কি করবা দেখো, বর্গমূলের যে কনসেপ্ট সেটা বলছি। দেখো এই যে এখান থেকে দেখো, এই প্রথমে আমাদের কোন দিক থেকে কাজ করতে হয়, বাঁ দিকের কাজ করতে হয়। দেখো একটা ডিজিট রয়েছে, তাহলে একটা ডিজিট দিয়েই শুরু করো। 5 আছে, দেখো এমন একটা সংখ্যা নিবা যাতে সেই সংখ্যার সাথে সেই সংখ্যায় গুণ করে হয় 5 আসবে, নাহলে 5-এর থেকে ছোট হতে হবে, বেশি আমরা নিতে পারবো না। তুমি সঙ্গে সঙ্গে বলবে 2 আছে, কেবল কেবল 2-এর সঙ্গে 2 গুণ করলেই 2 দুগুণই 4 হয়, নিলে বিয়োগ করো 1। এবার যখনই নামবে, একটা ডিজিট নামবে না, জোড়া ধরে নামবে, 3 5 নামবে। এবার দেখো, এবার দেখো তুমি যেটা নিয়েছিলে 2 নিয়েছিলে, তাহলে 2-এর ডবল বসাও, এখানে 4 বসবে, ঠিক আছে। 4 বসানোর পরে এবার তুমি এখানে এমন একটা ডিজিট নিবা যাতে সেই ডিজিট দিয়েই পুরো সংখ্যাটাকে গুণ করে এইটা আসে অথবা এর কাছাকাছি আসে। সঙ্গে সঙ্গে বলবা দাদা 3 4 হয় 12, আমরা এখানে 3 নেব, তাহলে 3 নেব, সেই 3 দিয়েই পুরো সংখ্যাটা হয়ে যাচ্ছে 43। 43কে গুণ করলে হবে 3 3 9, 3 4 12, 129। বোঝা গেল বিষয়টা? এবার 129 মানে 35 থেকে 29 গেলে 6। এবার পরের জোড়াটা নামাও, দেখো 9 2 নামলো। নামার পরে এবার দেখো, এবার এবার এখানে তুমি কি নিবা দেখো, তাহলে 3 নিয়েছিলে, সেই 3টাকে বসাতে হবে, ঠিক আছে। এবার দেখো এই যে 43 এখানে চলে আসবে হুবহু না, এককের ঘরে, মাথায় একবার সবসময়, এখানে তো এককের ঘরে 2 ছিল, এককের ঘরে যেটা থাকবে তার ডবল হয়ে যাবে। 4 তো 4 হবে, এককের ঘরে 3 ছিল, তাহলে 3-এর ডবল 6 হয়ে যাবে। বোঝা গেল? এবার এখানে এমন একটা ডিজিট নিবা যে সঙ্গে সেই ডিজিটটাই গুণ করে যেন এটা অথবা এর কম আসে, বেশি নিতে পারবো না, কেবলমাত্র 1 ছাড়া আমরা নিতেই পারবো না, কারণ 2 নিতে গেলে বেশি হয়ে যাচ্ছে, তাই না? 600 আছে, 1 নিলে পরেই তোমার হয়ে যাচ্ছে, একটা বসাতে হবে, যেটা নেবা নতুনটা যেটা নেবে সেইটা উপরে বসিয়ে দেবে। তাহলে হচ্ছে এখানে 4 6 1, ব্যাস বিয়োগ করো, এখানে 1 এখানে 3 আর এখানে 2 থাকছে। এবার পরের জোড়াটা নামিয়ে দাও। তাহলে এখানে তুমি কি বসাবা, কত দিয়ে ভাগ করবা, দেখো যেটা ছিল 4 6 তো থাকবেই, এককের ঘরে রয়েছে 1, এর ডবল হয়ে যাবে 2। বোঝা গেল? এবার এখানে এমন একটা ডিজিট নিবা যাতে সেই ডিজিট দিয়ে পুরোটাকে গুণ করে এটা চলে আসে অথবা এর নিচে আসে। সঙ্গে সঙ্গে বলবো আর তো যেহেতু নেই, মিলে যাওয়ার আমাদের কথা, যেহেতু বর্গমূল বার করতে পারছে, এগুলো স্বাভাবিক, বুঝে নিবা। তাহলে এককের ঘরে 5 আছে, তাহলে এখানে আমাদের 5 নিতেই হবে। 5 নিলে পরে 5 দিয়ে গুণ করে দেখো এটা আসে নাকি, 5 5 25-এর 5, 10 আর 2 12, হাতে 1 থাকলো, 30 আর 1 31, হাতে 3 থাকলো, 20 আর 3 23। চলো মিলে গেল। দেখতে পাচ্ছ তা কি নিয়েছিলাম, 5 নিয়েছিলাম, 5টা এখানে বসবে। এবার এই যে এবার তুমি দেখবা যে দশমিকটা ছিল 1 ঘর 2 ঘর 3 ঘর আগে, 4 ঘর আগে দশমিক ছিল, তাহলে ভাগ মানে অ্যান্সারের সময় তুমি 2 ঘর আগে দশমিক নিবা। যদি এখানে 2 ঘর আগে দশমিক থাকতো তাহলে 1 ঘর আগে দশমিক হতো। বুঝতে পারলে? 6 ঘর আগে দশমিক থাকলে পরে 3 ঘর আগে দশমিক হতো, ঠিক আছে। যেখানে মানে বর্গমূল সংখ্যায় মানে যে কটা ঘর আগে দশমিক থাকবে, অ্যান্সারে তুমি তার অর্ধেক ঘর আগে দশমিক নিবা। বুঝতে পারলে? তাহলে এখানে হলো 23.15 আমাদের সঠিক উত্তর। এই সংখ্যাটার বর্গমূল এইটা হয়। দেখো এটা কিন্তু বেসিক কনসেপ্ট, এইটা তোমাকে আমি এই জন্যই বোঝালাম, কারণ যত বড়ই সংখ্যা দিক না কেন তুমি এইভাবে করে নিয়ে কিন্তু সেগুলো সমাধান করতে হবে। অনেকের কিন্তু শর্টকাট মাথায় থাকে না। এবার ছোট সংখ্যা আসলে সেগুলো তো তুমি একদম চোখে দিকেই করতে পারবা। চলো 19 নাম্বার টাইপটা দেখো, এই টাইপের প্রশ্ন কিন্তু বস পরীক্ষায় আসে। আর কি করে তুমি এইগুলো খুব সহজে সমাধান করবে, দেখো ওরা বলছে যে 1521-এর বর্গমূল করলে নাকি 39 হয়। বেশ ভালো কথা, আমাদের জানার কোনো প্রয়োজন নেই যে 39 হয় কি হয় না আদেও কি, বুঝতে পারছো? ওরা যেটা বলছে সেটাই ধরো তুমি। বলছে 1521-এর বর্গমূল নাকি 39, তাহলে বলছে যে 1521 এখানে শুধু জাস্ট দেখো একই সংখ্যা শুধু দশমিকে নিয়ে খেলা, একই সংখ্যা শুধু দশমিক নিয়ে খেলা, একই সংখ্যা কিন্তু এখানেও কিন্তু একই সংখ্যা, দশমিক নিয়ে শুধু খেলা। তুমি কি করবা দেখো, 1521-এর বর্গমূল নাকি ওরা বলছে 39। এবার এটার ক্ষেত্রে কি বলেছে, এখানে যদি দশমিক না থাকতো তাহলে তো সেই 39ই হতো কি না, কিন্তু দশমিক দিয়ে দিয়েছে 2 ঘর আগে অ্যান্সারের ক্ষেত্রে। বর্গমূলের আগে আমি কি বললাম, রুটের মধ্যে যদি 2 ঘর আগে দশমিক থাকে, বাইরে গিয়ে সেটা হবে 1 ঘর আগে দশমিক। এটার ক্ষেত্রে দেখো, এবার এটা যোগ ছিল, আমি এটা না লিখলেও হয়, ঠিক আছে।
পরেরটাই দেখো, 4 ঘর আগে দশমিক ছিল 39, তো হবেই দাদা, 39 তো হবেই, তাই না? 1521-এর বর্গমূল তো 39 তো হবেই, শুধু দশমিক নিয়ে খেলা। এখানে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর আগে দশমিক, তাহলে বর্গমূলের মধ্যে যদি 4 ঘর আগে দশমিক থাকে, বাইরে এসে সেটা 1 ঘর 2 ঘর আগে দশমিক হবে। বোঝা গেল? চলো যোগ চিহ্ন দাও। পরেরটার ক্ষেত্রে দেখো 39 তো হবেই, 1521-এর বর্গমূল 39 ওরা বলছে। তো এবার দেখো 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর আগে দশমিক রয়েছে, তাহলে তুমি 1 ঘর এককের দিক থেকে কিন্তু 1 ঘর 2 ঘর 3 ঘর আগে দশমিক, আর 3 ঘর বানানোর জন্য একটা শূন্য দিয়ে 3 ঘর বানিয়ে নিবা। ব্যাস এইটুকু যোগ করলে তোমার অ্যান্সার চলে আসবে। এটা আমি কিন্তু বোঝানোর খাতিরে করলাম। তুমি কিন্তু এইভাবে লিখবা না, তুমি জাস্ট একবারেই বসিয়ে দেবা, এইভাবে বসাবা, তাহলে সুবিধা হবে। দেখো প্রথমে এটা দেখা মাত্র তুমি বলবে 39 তো হবেই, কিন্তু এখানে 2 ঘর আগে দশমিক মানে 1 ঘর আগে দশমিক, এখানে হচ্ছে 4 ঘর আগে দশমিক, তার মানে 2 ঘর আগে দশমিক হবে। দশমিক তো ঠিক রাখতে হয়, এখানে 39 হবে। দশমিক ঠিক রাখতে হয়, তাহলে ওখানে 6 ঘর আগে আছে মানে 3 ঘর আগে দশমিক, মানে 1 ঘর আমরা 0 দিয়ে বানিয়ে নিয়ে 39। ব্যাস এইটুকুই জুড়ে দিলে আমাদের সঠিক উত্তর চলে আসবে 9। 2 হচ্ছে এখানে, আর 9 এখানে 1 হাতে রাখা আছে, 3 হচ্ছে দশমিক, এখানে 4 হলো। চলো, এই হয়ে গেল আমাদের সঠিক উত্তর। তাহলে এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে। এইভাবে তুমি ডাইরেক্ট এটা কোনো পাতাবা না, ডাইরেক্ট এইভাবে একবারে পাতিয়ে নিয়ে যোগ করে দিবা, খুব তাড়াতাড়ি দেখবা উত্তর চলে আসবে। চলো 20 নাম্বার টাইপটা দেখো, যদি এরকম প্রশ্ন তোমার চোখের সামনে চলে আসে যে 1/2 + 1/4 + 1/8 এইভাবে ইনফিনিটি পর্যন্ত চলেছে, মানে ওপরে ভগ্নাংশের ওপরে সবার ক্ষেত্রে 1 রয়েছে, আর নিচেরগুলো দ্বিগুণ হতে হতে চলেছে, সেক্ষেত্রে অ্যান্সার 1 করে দিয়ে চলে আসবে, কিচ্ছু করতে হবে না। এখানেও তাই দেখো, 1/2 + 1/4 + 1/8 এইভাবে ইনফিনিটি পর্যন্ত চলেছে, ভগ্নাংশের ওপরে লবগুলো রয়েছে সব 1, আর নিচের হরগুলো রয়েছে সব দ্বিগুণ হতে হতে চলেছে, সঙ্গে সঙ্গে 1 উত্তর হয়ে যাবে। কিন্তু এটা কি উত্তর 1 হবে? হবে না। দেখো একটু তোমাকে মানে কি বলবো, নজর রাখতে হবে। এখান থেকেই যাই যাক সব তো 1 হয়ে যাচ্ছে, কিন্তু এখানে +1টা রয়েছে এখানে, তাহলে এই +1টা কিন্তু এর সঙ্গে জুড়ে গিয়ে 2 হয়ে যাবে অ্যান্সার। দেখো এটার মধ্যে কিন্তু তফাৎ রয়েছে একটু, এই ছোট ছোট বিষয় কিন্তু তোমাকে একটু লক্ষ্য রাখতে হবে। চলো 21 নাম্বার টাইপটা দেখো, এই টাইপের প্রশ্ন কিন্তু বাস পরীক্ষায় আসবার, এই প্রশ্নগুলো তুমি কি করে খুব সহজে সমাধান করবে। দেখো এখানে কিন্তু অনেকে অনেক রকমের শর্টকাট কনসেপ্ট বলে, যে যোগ থাকলে এই করো, বিয়োগ থাকলে এই করো, যোগ বিয়োগ থাকলে এই করো। আমি ওইসবে যাচ্ছি না, আমি তোমাকে একটা কনসেপ্ট ধরিয়ে দিচ্ছি, যাতে মানে যেরকমই প্রশ্ন বলুক না কেন তুমি যাতে অ্যান্সারটা করে আসতে পারো, সেই জন্য যেটা বেসিক কনসেপ্ট সেটাই আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে ভগ্নাংশের নিচে কি রয়েছে, আগে এইটুকুন আর কাজ করবা, নিচের থেকে কাজ করতে হয়। এইটুকু যদি কাজ করো সিম্পল, তুমি তো জানোই যে কি করতে হবে, 3 দুগুণী 6, 6-এর সঙ্গে 2 যোগ করবো, এখানে যোগ থাকলে যোগ করবা উপরেরটা, বিয়োগ থাকলে উপরেরটা বিয়োগ করবা। তাহলে 3 দুগুণী 6, 6 আর 2 8, 8/3, এইটুকু কাজ করে আমরা 8/3 পেলাম। 8/3 পেলাম। এবার এই যে দাগটা না, এই দাগটা এই দাগ ধরবা, ঠিক আছে? আর এই সংখ্যা দুটোকে এই দাগটা হয়ে যাবে তখন ভগ্নাংশের দাগ, ঠিক আছে? এবার এই সংখ্যা দুটোকে ওপর নিচে বসিয়ে নিতে হবে। এবার কি করবা দেখো, মাথায় রাখবা, যখনই যখনই এটা তো নিচে পেয়েছি, এটা মানে এইটা তো 8/3 তো নিচে পেয়েছি, যখনই ওপরের ভগ্নাংশ এই মানে নিচেরটা তুলতে যাব, তখন সেটা উল্টে যাবে। জাস্ট এইটুকু মাথায় রাখবা, জাস্ট কি করবা, উল্টে যাবা। তাহলে 8/3টা উল্টে গিয়ে 3/8 হয়ে যাবে। এই ভগ্নাংশের দাগ এইটা, 3 ওপরে 8 নিচে, এইটুকুর কোনো দাম নেই, এইটুকুর কাজটা আমাদের হয়েই গিয়েছে। সেম দেখো, এই 3-এর সাথে 1 কিন্তু এখানে গুণ সম্পর্কে থাকবে, ঠিক আছে? এখানে 1 না দিয়েও 2ও দিতে পারে, কোনো অসুবিধা নেই। দেখো সেম করবা, যে 8 অক্ষে 8 বিয়োগ আছে তাই বিয়োগ করব, 8 অক্ষে 8, 8-এর থেকে 3 গেলে 5 থাকে, তাহলে এইটুকু না কাজ করে আমরা 5/8 পেয়েছি। কি পেয়েছি? 5/8 পেয়েছি। এবার তুমি বলো 5/8 পেয়েছি, যখন এই ভগ্নাংশের দাগটা হয়ে যাবে এইটা, আর এইটাকে এই ওপরে ভগ্নাংশে লব আর হর হিসাবে পরিণত করতে গেলে কি করবা, জাস্ট উল্টে দিবা, 8 হয়ে যাবে ওপরে, 5 হয়ে যাবে নিচে, মানে এইদিকে আর কিচ্ছু নেই, সব কাজ আমাদের হয়ে গেছে। 8 ওপরে 5 নিচে। এবার এই একটা কিন্তু 8-এর সাথে গুণ সম্পর্কে ছিল, মানে 8 ওকে 8ই হচ্ছে। এবার জাস্ট তুমি বিয়োগ করে দাও, যে 2 পূর্ণ 3/8, 5 থেকে 8/5 তোমার বাদ দিতে হবে। দেখো সিম্পল, তুমি এখানে একটু যদি এটা তো মানে অপ্রকৃত ভগ্নাংশ রয়েছে, মিশ্রতে পরিণত করতে গেলে তুমি বলবা 5 অক্ষে, এটা লিখে নাও, 2 পূর্ণ 3/5 থেকে, এটা 5 অক্ষে 5, 5 আর 3 8, 3/5। দেখো দেখো এবার প্রশ্নটা কিন্তু একদম ইজি হয়ে গেল। দেখো এরকম যোগ বিয়োগ থাকলে আমি ভগ্নাংশের ক্ষেত্রে শিখেছিলাম যে পূর্ণ সংখ্যার সাথে পূর্ণ সংখ্যা কাজ করবা, ভগ্নাংশের সাথে ভগ্নাংশ কাজ করবা। 2 থেকে 1 বেরিয়ে গেলে 1, 3/5 থেকে 3/5 বেরিয়ে গেলে কিছুই থাকে না, তাহলে 1ই আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে। বিষয়টা বুঝতে পারলে? চলো দেখো, অনেকে যদি অসুবিধা না হয়, মানে অসুবিধা হয় বুঝতে না পারো, তাহলে এইটা বুঝে নাও। সঙ্গে সঙ্গে কি করবে দেখো, 2 অক্ষে 2 আর 3, 3/2 মানে 2/3, সঙ্গে সঙ্গে করবা। 3 অক্ষে, এটা তো গুণ সম্পর্কে থাকে, 3 অক্ষে 3, 3×2 5, 5/3 মানে 3/5, এখানে কি হবে, এটা 3/5 হবে, তাই না? এদিকে কিচ্ছু নেই, সব কিচ্ছু নেই। তাহলে দেখো 5 দুগুণী 10, 10 আর 3 13, 13/5 মানে এখানে চলে যাবে 5/13, কি হবে, 5/13।
13 হয়ে যাবে এই ভগ্নাংশের ক্ষেত্রে। এবার এটার সাথে তো এই 5টার সাথে তো এটা গুণ সম্পর্ক রয়েছে, বুঝতে পারলে? তাহলে এখানে দেখো 6 দুগুণী 12 13, 13/5, 13/5 ইন্টু 5, আর নিচে কি রয়েছে? নিচে রয়েছে 13। এবার এই 13টা কি করবা? 13টা দেখো, 13 নিচে কিছু নেই মানে 1 আছে, এটা যখনই মানে এই সংখ্যাটার সাথে দেখো ভাগ সম্পর্ক, এটা মানে তো ভাগ, গুণ করতে গেলে জাস্ট উল্টে যায়, 1/13 হয়ে যাবে। এই 13 কাটলা, 5 কাটলা, আর কিছু থাকলো? ও সরি, তো কাটা যাচ্ছে না বস, এটা তো 13/2, 6 দুগুণী 12 আর 13, 13/2 কাটা যাচ্ছে না, তাহলে 5/2 হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, বুঝতে পারলে বিষয়টা? খুব সহজে কিন্তু এই টাইপের প্রশ্ন কিন্তু তুমি সমাধান করতে পারবে। চলো 22 নাম্বার টাইপটা দেখো, যে এরকম টাইপের প্রশ্ন পরীক্ষা আসলে তুমি কয়েক সেকেন্ডের মধ্যে অ্যান্সার করতে পারবা। বলছে একটি বস্তুর মূল্য 25% কমে যায়, আসল মূল্য বজায় রাখতে নতুন মূল্য কত বাড়াতে হবে? দেখো এখানে যে পার্সেন্টেজটা দেওয়া আছে সেটার দিকে তুমি লক্ষ্য করো। 25% মানে কি? সঙ্গে সঙ্গে বলবা দেয় 1/4, 1/4 হচ্ছে 25%। এখানে কি কমে যায় না বেড়ে যায় না বৃদ্ধি পায় না হ্রাস পায়? কোনটা বলেছে? বলছে কমে যায়। কমে যায় মানে মাইনাস চিহ্ন দিবা, বোঝা গেল? মাইনাস চিহ্ন দেওয়ার পরে পরবর্তীকালে যে ভগ্নাংশের দাগটা টানবা, ওপরে যেটা আছে, এই যে এইটার ওপরে মানে পার্সেন্টেজকে ভেঙে নেওয়ার পরে ওপরে যেটা থাকবে সেটা তো থাকবেই, বিয়োগ থাকলে পরে মাথা থাকবে, বিয়োগ চিহ্ন থাকলে এদের বিয়োগফল করে নিচে বসাবা, যোগ চিহ্ন থাকলে এদের যোগ করে নিচে বসাবা। দেখো বিয়োগ চিহ্ন রয়েছে, তাদের বিয়োগফল কত? 3। ব্যাস, একে জাস্ট পার্সেন্টেজে বার করতে হবে, 100 দিয়ে গুণ করো, অ্যান্সার চলে আসবে যে 100/3 অর্থাৎ 33.33% হয়ে যাবে, এত পার্সেন্ট বাড়াতে হবে। বলছে দেখো আয়তাকার একটি জমির দৈর্ঘ্য, সেম টাইপের প্রশ্ন, যে আয়তাকার একটি জমির দৈর্ঘ্য 20% বৃদ্ধি পায়, ক্ষেত্রফল অপরিবর্তিত রাখতে মানে প্রস্থ কতটা হ্রাস করতে হবে? কিচ্ছু না, 20% মানে 1/4, 1/4 নয় সরি 1/5। হ্যাঁ, এটা কি বলেছে? এত বলছে বৃদ্ধি, বৃদ্ধি বলেছে প্লাস চিহ্ন, প্লাস চিহ্ন, তাহলে যেটা উত্তরে আসবে সেটা ওপরে যা আছে সেটা তো হবেই, জাস্ট এই দুটোকে জুড়ে দাও, এই দুটোকে যদি তুমি জুড়ে দাও তাহলে 5 আর 1 কত হচ্ছে? 6 হচ্ছে, ব্যাস ইন্টু 100 করে দাও, তাহলে আমাদের সঠিক উত্তর চলে আসবে। দেখো 6 দিয়ে যদি এটাকে ভালো ভাগ করো, 16 আসছে, 16 পয়েন্ট সামথিং হবে, ঠিক আছে, 16 পয়েন্ট সামথিং হবে, অপশান দেখলেই তুমি সেটা বুঝতে পারবে। 96 আর এদিকে হচ্ছে 4/6 মানে 2/3 হবে, এত পার্সেন্ট, 16.2/3% আমাদের সঠিক উত্তর। এবার প্রশ্ন এরকম ঘুরিয়েও দিতে পারে, বলতে পারে যে একটি বস্তুর বাজার মূল্য এত পার্সেন্ট বেড়ে গিয়েছে, তাহলে সেই পরিবারের মানে পরিবার যদি সেই তোমার হচ্ছে খরচটা একই রাখতে হচ্ছে দ্রব্যটা কতটুকু কমাবে, এরকম টাইপের প্রশ্ন আসলে এবার ঠিক একদম সেম টাইপের তুমি এইভাবে করবা, অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, 23 নাম্বার টাইপটা দেখো, পার্সেন্টেজ অর্থাৎ শতকরা থেকে এরকম টাইপের প্রশ্ন কিন্তু আমরা পরীক্ষায় দেখতে পারি। এবার এই প্রশ্নগুলো তুমি কয়েক সেকেন্ডের মধ্যে সমাধান করতে পারবে কি করে? দেখো দেখো আমি তোমায় একটা কথা বলি, পরীক্ষার সময় কিন্তু আমাদেরকে অঙ্ক করে দেখিয়ে দিয়ে আসতে হবে না, যেটা 4টে অপশান থাকবে তার মধ্যে যেটা সঠিক উত্তর হবে সেটা শুধু টিক করে আমাদের আসতে হবে। তাহলে আমরা অপশানের উপরেও কেন কাজ করতে পারবো না? অবশ্যই কাজ করতে পারবো। দেখো এখানে আমরা ডিজিট সাম অ্যাপ্লাই করব, আর ডিজিট সাম যদি অ্যাপ্লাই করি দেখো কি তাড়াতাড়ি মানে কি দ্রুত তুমি অ্যান্সার করতে পারো। দেখো ডিসিসামের কনসেপ্ট কিন্তু আমি এখন বলছি না, কারণ কনসেপ্ট নিয়ে আমি অনেকবার তোমাদের ক্লাস করেছি। সঙ্গে সঙ্গে তুমি বলবা 6 আর 4 10, 10 আর 11 মানে 2, 2 গুণ 4, এর মানে তো গুণ, পার্সেন্টের কোনো ডিসিসামের ক্ষেত্রে দাম নেই, তাহলে 2 গুণ 4 মানে 8, 8 যোগ x সমান সমান 9 এর কোনো দাম নেই, হাঁটাও 8, 8 এর সাথে তুমি যদি এটা গুণ করো মানে এর তো মানে গুণ, 8 আর 64, 64 মানে 6 4 10, 10 মানে 1, 13, 13 মানে 4, 4 এদিকে হচ্ছে 6, 4 6 24, 24 মানে 6, ব্যাস। এবার দেখো এবার x এর মান তুমি কি রাখবা? x এর মান কি রাখবা যাতে এইটুকু যোগ করে 6 এর 7 হয়ে যায়, বুঝতে পারছো? x এর মান এমন একটা সংখ্যা রাখো যাতে এই দুটো যোগ করে 7 হয়। তুমি সঙ্গে সঙ্গে বলবা এখানে 8 রাখতে হবে, x সমান 8 রাখলেই তবে 8 আর 8 16, 16 মানে 6 এর 7 হচ্ছে, অঙ্কের যোগফল 7, এখানেও 7 এখানেও 7, দুদিকে সমান আছে, তাহলে x সমান আমাদের কি রেখেছিলাম? 8 রেখেছিলাম। দেখো অপশানে যেটা উত্তর হবে তার অঙ্কের যোগফল 8 হতে হবে। দেখো 8 আর 2 10 হাতে 14 মানে 5 হবে না, 5 আর 6 হবে না, 9 এর কোনো দাম নেই, 6 আর 2 8, অপশান 3 আমাদের উত্তর হতে বাধ্য। কয়েক সেকেন্ডের মধ্যে অ্যান্সার করবে। দেখো 4 আর 2 6, 6 এর সাথে 3 গুণ করে 318, 18 মানে 9, 9 এর কোনো দাম নেই, হাঁটাও 0, মাইনাস আছে মাইনাস দিলে 5 আর 6 11 মানে 2, 2 গুণ 2 মানে 4, মাইনাস এখানে 7 আর 2 9 বেরিয়ে গেল, 9 বেরিয়ে গেল মানে 0, 0 সাথে কোনো কিছু গুণ করে সব 0ই হচ্ছে, -4 মানে +5, অপশানে কোনটা রয়েছে প্লাস। আমি মানে বারবার করে বলেছিলাম, মানে যখন আমি ডিসিসাম ক্লাস করেছিলাম তোমাদেরকে বারবার করে বলছিলাম যে কনসেপ্টটা বোঝো। এই ডিসিসাম কনসেপ্ট দিয়ে তুমি যত ধরনের অঙ্কের ক্যালকুলেশন যেখানে বাঁধবে সেখানে তুমি এই অ্যাপ্লাই করে চলে আসবে, দেখবে কয়েক সেকেন্ডের মধ্যে অ্যান্সার হয়ে যাবে। দেখো আর এই বিষয়টা বলে দিই যে -4 থেকে +5 কী করে হলো, যখনই ডিজিট সামের ক্ষেত্রে যখন মাইনাসে মানে সংখ্যাটা বেরোবে তখন সেটা করবা কী করবা, 9 থেকে বাদ দিয়ে দেবা, 9 থেকে বাদ দিলে পরেই চলে আসবে, তাহলে এখানে 5 হলো। দেখো এখানে তুমি যদি যোগ করো 7 আর 8 কত, 15, 15 মানে 6 হবে না,
এখানে এটা হচ্ছে কত ছিল, 5 ছিল, 5 8 ছিল, দেখো 8 আর 9 বেরিয়ে গেল, 5, অপশন 2 আমাদের উত্তর। চলো কয়েক সেকেন্ডের মধ্যে অ্যান্সার করতে পারবা, তাই না? 24 নাম্বার টাইপে দেখো কি বলছে, যে একটি বর্গক্ষেত্রের একটি বাহু 30% বৃদ্ধি করা হয়, তাহলে নির্ণয় করে বলুন যে ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি কত করতে হবে। কিচ্ছু না, জাস্ট একটা সূত্র মাথায় রাখবা, 2x প্লাস এক্স স্কোয়ার বাই 100। এই সূত্রটা তুমি শুধু মাথায় রাখবা। এই টাইপের প্রশ্ন দেখো, প্রশ্ন কিন্তু এরকম ঘুরিয়েও দিতে পারে, বলতে পারে একটি বৃত্তের ব্যাস 30% বৃদ্ধি করা হলে তোমার ক্ষেত্রফল কতটা বৃদ্ধি পাবে। এটাও বলতে পারে যে একটি বৃত্তের ব্যাসার্ধ 30% বা যা কিছুই বলুক না কেন, 25% বা 20% বৃদ্ধি করা হলে ক্ষেত্রফল কতটা বৃদ্ধি পাবে। একটি আয়তক্ষেত্রে একটি বাহু যদি এত পার্সেন্ট বৃদ্ধি করা হয় তাহলে ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পাবে। একটি বৃত্তের পরিধি যদি এত পার্সেন্ট বৃদ্ধি করা হয় তাহলে ক্ষেত্রফল কতটা বৃদ্ধি পাবে। এই একটাই সূত্র, এই যা কিছু জিজ্ঞাসা করুক এই একটাই সূত্র দিয়ে তুমি অ্যাপ্লাই করে ঝেড়ে দেবা। এক্স মানে যেখানে যে পার্সেন্টেজ থাকবে সেটা, তার সঙ্গে সঙ্গে বলবা 2x মানে 30 আর 30। দেখো সূত্র তুমি যখন প্র্যাকটিস করবা না, এসব সূত্র তোমার মাথায় রাখার কোনো যুক্তি নেই। সঙ্গে সঙ্গে বলবা মানে 2x মানে 30 30 60, 60 হবে, 60-এর থেকে কি হবে, দুটো শূন্য বেরিয়ে যাবে, 60 তার সঙ্গে যোগ করবো 3 থেকে 9, 60 আর 9 যোগ করলে 69 এখানে উত্তর হবে। কি করে হলো দেখো, 2x মানে 2 ইন্টু এক্স মানে এখানে একবার ডাইরেক্ট লিখে দিলাম 60 যোগ এক্স স্কোয়ার মানে 30 গুণ 30, যেটা এক্স মানেই তো এটা 30 গুণ 30 বাই 100। এবার এই 0 0 এই 0 0 কাটলো, 60 এদিকে আর 3 3 9। দেখো এইটা করার সময় কিন্তু এইটা তো সূত্র থেকে বেরোলো, এবার করা অ্যান্সার প্র্যাকটিস করতে করতে তুমি আর এসব সূত্র কিছু অ্যাপ্লাই করবে না। 25% থাকলে কি হবে, সঙ্গে সঙ্গে বলবা যে 25%, 25 25 50, আর 25 দিয়ে 100 কাটলে 4, 4 দিয়ে তোমার হচ্ছে 25কে ভাগ করতে হবে, যেটা বেরোবে সেটা। যদি 20% থাকতো তাহলে কি করতো, 20 20 40 হতো, আর 40-এর সঙ্গে 4 যোগ করলে 44 হয়ে যাবে সঠিক উত্তর। মানে এইভাবে করতে করতে প্র্যাকটিস করতে করতে তোমার দেখবা খুব তাড়াতাড়ি দ্রুত তুমি সমাধান করতে পারবে। তাহলে বুঝতে পারলে আমি কি বললাম, বৃত্তের ব্যাস, ব্যাসার্ধ, পরিধি, বর্গক্ষেত্র একটি বাহু বা আয়তক্ষেত্রের একটি বাহু, যে এই সমস্ত দিয়ে যদি বলে যে একটি বাহু যদি এত বৃদ্ধি করা হয় তাহলে ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পাবে। অথবা যদি বলা হয় যে তোমার হচ্ছে বৃত্তের ক্ষেত্রে যদি ব্যাস বা ব্যাসার্ধ বা পরিধি যদি বৃদ্ধি করা হয় ক্ষেত্রফল কতটা বৃদ্ধি পাবে, একদম সেম এইভাবে তুমি ঝেপে দিবা। চলো 25 নাম্বার টাইপটা দেখো, সরলীকরণের এই টাইপের প্রশ্ন কিন্তু আমরা পরীক্ষায় দেখে থাকি, এবং এইগুলো কি করে খুব সহজে তুমি সমাধান করবে, যখনই দেখবা যে ওপরে তুমি দেখতে পাচ্ছ যে এই যে সংখ্যাটা রয়েছে সেটা 3 বার গুণ রয়েছে, আর একটা সংখ্যা এর পাশে 3 বার গুণ রয়েছে, মানে এটা এ কিউ প্লাস বি কিউ এর সূত্র হচ্ছে এ কিউ প্লাস বি কিউ, এ কিউ প্লাস বি কিউ প্লাস আছে জাস্ট এই যে একটা সংখ্যা আর এই একটা সংখ্যা, দুটো তো আলাদা, এইগুলোই তো বারবার রিপিট হয়েছে। এইভাবে এই দুটো সংখ্যাকে জাস্ট তুমি জুড়ে দেবা। দেখো 8 আর 4 যোগ করে 8 4 12, আর 73 আর 7 যোগ করলে কত হচ্ছে 100, 100 মানে 1, 12 এর আগে 13 অ্যান্সার হয়ে যাচ্ছে। এই প্রশ্নটার সঠিক উত্তর 13। এবার একই প্রশ্ন দেখো, এই প্রশ্নটা ঘুরিয়ে দিতে পারে যে এই প্লাসের জায়গায় না জাস্ট এখানে শুধু মাইনাস করে দেবে আর এখানটায় তোমার প্লাস করে দেবে, তাহলে পরে কি হবে, তাহলে পরে কিচ্ছু না, জাস্ট তুমি কি করবা, এটা থেকে এটা শুধু বাদ দিয়ে দিবা, বাদ দিলে পরে সঠিক উত্তর চলে আসবে। দেখো যদি তুমি এখান থেকে বাদ দাও তাহলে কি হচ্ছে, 13 থেকে 7 গেলে কত, দেখো 8-এর থেকে তোমার যদি হচ্ছে 4 যায় তাহলে 4 হয়, আর এইদিকে 73 থেকে যদি তোমার 27 চলে যায় তাহলে কত হচ্ছে, দেখো 70 থেকে 30 গেলে কি হয়, 70 থেকে 30 গেলে থাকে 40, 40 কিন্তু এখানে আছে 73, আর ওইদিকে হচ্ছে 27, 30 নয় 3 3 6, মানে হচ্ছে 40 আর 6 46, 4.46, এটা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। যদি এখানে মাইনাস থাকতো আর এখানে প্লাস থাকবে তাহলে বোঝা গেল। এবার এই প্রশ্নটাই ঘুরিয়ে দেয়, এই প্রশ্নটাই ঘুরিয়ে দিয়ে তোমাকে বলে, এবার ওপরে দেখো, ওপরে কিন্তু নিচে রয়েছে, নিচে আমরা দেখতে পাচ্ছি যে এ কিউ মাইনাস বি কিউ, এ কিউ মাইনাস বি কিউ, তাহলে কী করবো আমরা, মাইনাস আছে তাহলে এদের বিয়োগফল বার করো, সঙ্গে সঙ্গে বলবা এদের বিয়োগফল কত, দাদা এদের বিয়োগফল হচ্ছে 4, 4 তো নিচে রয়েছে, এবার উপরে সব বাদ হয়ে যাবে, তাহলে নিচে 4 ভগ্নাংশে নিচে 4 উপরে কিছু নেই, মানে 1 আছে, 1/4 উত্তর হবে। এটাই ধরো এখানে যোগ চিহ্ন দিয়ে দিল আর এখানে এটা মাইনাস চিহ্ন দিয়ে দিল, সঙ্গে সঙ্গে কি করবা, এই দুটোকে যোগ করে দিবা, যোগ করে যেটা হবে সেটা নিচে থাকবে, উপরে 1 থাকবে, বিষয়টা বুঝতে পারবে। যোগ করো, দেখো কত হচ্ছে 100 200, 200 30 30 60, মানে 260 আর 70 170, 100 হয়ে যাচ্ছে সঠিক উত্তর। বিষয়টা বুঝতে পারলে এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষা আমরা দেখতে পাই, সেই জন্য আমি ভাবলাম এই বিষয় নিয়ে একটা ছোট্ট করে তোমাদেরকে বুঝিয়ে দিই।